আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন সবকিছু দেখা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। আমাকে একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন সবকিছু দেখা যাচ্ছে। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটা নতুন লাইভে নিয়ে আসলাম। আজকে আমরা কথা বলবো আপনার আমাদের যেই বর্তমান যে চলমান যেই নিয়োগ বিজ্ঞপ্তি, বর্তমানে আপনারা যারা আবেদন করেছেন তাদেরকে আহ তাদের তাদের তো হয়ে গেল, আর যারা হচ্ছে আবেদন করেনি তারা দ্রুত আবেদন করে ফেলুন। এই বছরের অন্যতম একটা সেরা নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের সামনে চলমান, যেটা হচ্ছে খুব শীঘ্রই সেটা ডেডলাইন শেষ হয়ে যাবে। তো আমরা দ্রুত অ্যাপ্লাই করে ফেলবো, এবং আমাদের একটা খুবই বাজে অভ্যাস হচ্ছে আমরা ওয়েট করি লাস্টের দিন বা তার আগের দিন আবেদন করবো, এরকম একটা নিয়ত আমি জানি না কেন। বাট হচ্ছে লাস্টের দিন এবং তার আগের দিন যে পরিমাণ আবেদন পড়ে, তার অর্ধেক আবেদন হতেছে আগের হইতেছে 28 দিন পরে। এটা হচ্ছে খুবই খারাপ জিনিস, এবং লাস্টের দিন প্রচুর পরিমাণে সার্ভারের প্রেশার পড়ার জন্য অনেক উদাহরণ আছে যে তারা আলটিমেটলি তাদের অ্যাপ্লাইটা হয় নাই, বা হইলেও ওনার তথ্য ভুল আসছে, সিগনেচার আসে নাই, ছবি কালো আসছে। হ্যাঁ, মানে বিপদের উপর বিপদ। এত বিপদে না পড়ে আস্তে ধীরে আবেদন করেই ফেলুন, যেহেতু আপনি মোটামুটি শিওর। আর এখন তো হচ্ছে আপনার আবেদন ফি নিয়েও টেনশন নেই, আবেদন ফিতে একদমই ন্যূনতম একটা আবেদন ফিতে নিয়ে আসা হয়েছে, তাই না? তো আমরা সবাই চেষ্টা করব দ্রুত আবেদন করে দেওয়ার জন্য, এবং এই এই অভ্যাসটা পরিহার করবো, একদম লাস্ট মোমেন্টের জন্য সবকিছু রেখে দেওয়া। এটা সবকিছুর ক্ষেত্রেই, শুধুমাত্র আবেদনের ক্ষেত্রে না, আপনার পড়াশোনার ক্ষেত্রে। হ্যাঁ, পরীক্ষার ডেট দিলে পাগল হয়ে যায় মানুষ পড়তে পড়তে। এরপরে হচ্ছে আমরা যে কোনো কাজেই আমরা সবসময় লাস্ট মোমেন্টে ইয়া করি, এটা খুবই খারাপ। আমাদের একটা লং টার্ম প্রিপারেশন থাকা লাগবে, লং টার্ম একটা হচ্ছে ভিশন থাকা লাগবে। না হলে হচ্ছে আসলে আমরা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চাই, অথবা লাইফে একটু বেটার অপরচুনিটি চাই, সেগুলো আসলে যারা একটু পরিকর্মা তাদের জন্য কিন্তু অনেকাংশে ইজি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করে দেব 2 এক মিনিটের ভিতর। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপনার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, অথবা আপনারা যেই সার্কুলারটা পেয়েছেন সেখানে লেখা আছে প্রধানমন্ত্রী কার্যালয়ের, সরি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি দপ্তরে। ঠিক আছে? So, ওই একটি দপ্তর, সেটা হচ্ছে নাম না জানা একটা দপ্তর, সেই নাম না জানা দপ্তরের এডি, ফিল্ড অফিসার সহ আরো বেশ কিছু পদ মিলিয়ে টোটাল 255টা পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এডি হচ্ছে 9 গ্রেডের বেতন স্কেলে, ফিল্ড অফিসার হচ্ছে 10 গ্রেডের বেতন স্কেলে। এই দুইটাতেই হচ্ছে আমাদের আগ্রহ বেশি থাকে। এডিতে আমাদের 26টা পোস্ট, এবং হচ্ছে ফিল্ড অফিসারের 17টা পোস্ট। কিন্তু সাধারণত এনএসআই এর ক্ষেত্রে দেখা যায় যে এই পোস্ট গুলো সাধারণত বাড়ে। তো যারা হচ্ছে অল্প দেখে আমার হবে না এইবার, এরকম চিন্তা ভাবনা করতেছেন, এরকম করবেন না। হ্যাঁ, এর আগের বার 5 জনের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে 37-38 জন নিয়েছিল। এর আগে হচ্ছে 102 জনের নিয়োগ বিজ্ঞপ্তি একটু বাড়িয়ে নিয়েছিল, তাই না? মানে এটা আবার হচ্ছে অনেকে জয়েন করে না। এটা যেহেতু আমাদের ফাইনালি আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে না, এবং এখানে অন্য কোনো কিছু সুযোগ নাই, লাইক হচ্ছে আপনার ওয়েটিং লিস্ট দিয়ে দিল, বা যারা জয়েন করবে না তাদেরকে হচ্ছে ওই ফাঁকা জায়গার ভিতরে নতুন ওইরকম কিছু না। আপনাকে লিস্টই দিবে না, মেরিট লিস্টই দিবে না। আপনাকে কনফার্ম করবে, মেডিকেলে নিয়ে কনফার্ম করবে যে আপনি যে জয়েন করতেছেন, এরপর আপনাকে ফোন দিয়ে একদিন বলবো যে জয়েন করতে। তো যার ফলে হয় কি, যে অনেকেই জয়েন করে না, ওই সময়ের ভিতরে অনেকের জব হয়ে যেতে পারে, বা অনেকে বেটার পজিশনে থাকতে পারে। এরকম হচ্ছে যারা জব পায় তাদের ভিতরে অনেকে জয়েন করে না। এদের ভিতরে আমিও একজন ছিলাম, আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, তখন হচ্ছে আমার জব হয়ে গিয়েছিল দেখে আমি এনএসআই জয়েন করিনি। তো আমার পজিশনে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে হচ্ছে ওই নিয়োগ মানে আপনার ফাইনাল মেরিট লিস্ট দিয়ে নতুন করে আবার হইতেছে আপনার প্যানেল করে ডাকা, এত ঝামেলার ভিতর নাই। সো এটা খুবই ফ্লেক্সিবল, এবং হচ্ছে সবচেয়ে বড় কথা, আপনার হচ্ছে সাধারণত দেখা যায় কি যতটা পোস্টের জন্য আপনার সার্কুলার দেয় তার থেকে বেশ কিছু সংখ্যা বাড়ে। তো আপনারা যারা অ্যাপ্লাই করেন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। এছাড়াও আরো বড় পোস্ট আছে ফিল্ড স্টাফ, সেটাতে হচ্ছে আপনার বেশ বড় একটা সংখ্যা নিয়োগ দেওয়া হবে। ফিল্ড স্টাফেও দেখা যায় কি আপনার বেশি ইয়া করা হয়, বাট ওটা 17 গ্রেডের। সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো না। সেটা সিমিলার কাছা, মানে সিমিলার প্রিপারেশন, এবং
সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা আপনার এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, বাট এনএসআই এর ক্ষেত্রে দেখা যায় কি মাস্টার্স পাস, ভালো ভালো ভার্সিটি থেকে, পাবলিক ভার্সিটি থেকে মাস্টার্স পাস অনেকেই দেখা যাচ্ছে যে এনএসআই ফিল্ড অফিসারে আপনারা হচ্ছে আবেদন করেন, সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। বাট আমি হচ্ছে হাইলি এনকারেজ করি এডি এবং ফিল্ড অফিসারে আবেদন করার জন্য। আমাদের সাধারণ যেই সুযোগ সুবিধা একজন সরকারি কর্মকর্তা আপনার যে হচ্ছে রাজস্ব খাত থেকে বেতন উত্তোলন করে থাকেন, এই বেতনের পাশাপাশিও বেশ কিছু আর্থিক বেনিফিট, টুকটাক গাড়ি সুবিধা এবং রেশন সুবিধা সহ অনেক কিছু এখানে থাকার কারণে এটা যথেষ্ট আকর্ষণীয় জব। এবং এখানে হচ্ছে ফরেন ভিজিট, ফরেন ট্রেনিং ও বেশ সুযোগ রয়েছে। আপনার হচ্ছে বাইরের যেই পররাষ্ট্র যে আমাদের কনসুলেট বা বিভিন্ন অফিসগুলো যে আছে সেই জায়গাতেও অনেক সময় হচ্ছে আপনাদের যাওয়ার একটা সুযোগ থাকতে পারে, ঠিক আছে? তো এটা সব দিক দিয়েই আমি মনে করি যে বেস্ট, মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা জবের ভিতর পড়বে অবশ্যই। এই কারণে হচ্ছে যারা এখনো কনফিউজ ভাই করবো কি করবো না, যারা চিন্তা করতেছেন ভাই ওনারা তো দেখছি চাকরি ছেড়ে দিয়েছে, এই যে বাংলাদেশের সবচেয়ে বেশি চাকরি ছেড়ে খুব সম্ভবত বাংলাদেশ ব্যাংকের, ঠিক আছে? আমি বারবার এই কথাটা বলি, বাংলাদেশ ব্যাংকে আপনি দেখবেন যে প্রতি বছর ৭৫ জন চাকরি ছেড়ে দিছে, বিসিএস এ চলে গেছে, ৮০ জন ছেড়ে দিছে, ৫৭ জন ছেড়ে দিছে। দ্যাট ডাজন্ট মিন যে বাংলাদেশ ব্যাংকের চাকরি খারাপ, দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যারা ঢুকে তারা প্রচন্ড কম্পিটিটিভ এবং যথেষ্ট যোগ্যতা সম্পন্ন মানুষজন, এবং পরবর্তীতে আরো বেটার অপরচুনিটি যদি বিসিএস এ তারা পায়, তারা সেখানে যাওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। বা অনেকে আছে তারা যায় না বা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে ঢোকার পর আর দেয় না। দ্যাট ডাজন্ট মিন যে বাংলাদেশ ব্যাংকের চাকরি খারাপ, ঠিক আছে? সিমিলারলি হচ্ছে এনএসআই হয়তো আপনারা দেখেন ২ ৪ ৫ জন বের হয়েছে, সে জায়গায় হইতেছে হয়তো ১০০ জন ঢুকছিল, তো এটা খুবই স্বাভাবিক একটা নাম্বার। যারা এইসব চিন্তা ভাবনা করেন তারা আগে জব পান, জব পাওয়ার পরে আপনি চিন্তা ভাবনা করেন জয়েন করবেন, এসব ফালতু আলাপ হচ্ছে পরে। হ্যাঁ, তো এটা নিয়ে হচ্ছে অনেকে আমাকে মেসেজ দিয়েছে, ভাই এটা কি আবেদন করা ঠিক হবে না? ভাই আগে তুমি প্রিলি পাস করো, এরপরে হচ্ছে তোমার সাথে আমি এসব আলাপে যাবো, রাইট? আচ্ছা, যাই হোক, আমরা মনে হয় শুরু করে দিতে পারি। একসাথে ২ পোস্টে অ্যাপ্লাই করা যাবে কিনা? আমার জানা মতে একসাথে ২ পোস্টে অ্যাপ্লাই করা যাবে। আমি যখন আবেদন করছি তখন আমি এডি এবং ফিল্ড অফিসার দুইটাতে আবেদন করেছি। এবং হচ্ছে আমাদের পরীক্ষাটা হয়েছিল সকালে এবং বিকালে। পরবর্তী ব্যাচে আমি যতদূর জানি এনএসআই এর এডি এবং ফিল্ড অফিসার আপনার হচ্ছে খুব সম্ভবত একই দিনে বা হচ্ছে শুক্রবার শনিবার এক্সাম হয়েছিল। তো আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা ইয়াতে এক্সাম হয়, আলাদা আলাদা কেন্দ্রে এক্সাম হয় বলে আপনারা এডি এবং ফিল্ড অফিসার দুটোতে আবেদন করতে পারবেন। এবং আমি সার্কুলারটা একটু দেখেছিলাম, পুরোটা পড়িনি, আমার চোখে পড়ে না এরকম কিছু লেখা যে অন্তত মানে যে কোনো একটা পদে আবেদন করুন। ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ২ পদে আবেদন করতে পারবেন বলে আমি বিলিভ করি। ঠিক আছে? অনেক সময় হয় কি আমাকে বলে না যে ২ পদে আবেদন করা যাবে না, কিন্তু আবেদন করে দেখলেন যে একই দিনে পরীক্ষা, তাই না? যেমন হচ্ছে এনএসআই এর হচ্ছে আগে ওই যে রিসার্চ অফিসার আরো কি কি জানি 9 গ্রেডের যতগুলো পোস্ট ছিল সবগুলার হচ্ছে একই পরীক্ষা হয়েছে, তাই না? কিন্তু হচ্ছে আবেদন করা গেছিল খুব সম্ভবত তখন একটাই। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না, আপনারা দুটোতে আবেদন করতে পারবেন, একসাথে অবশ্যই দুটোতে আবেদন করবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা বিগত বছরের যে প্রশ্ন, বিগত বছর বলতে লাস্ট যেই আপনার পরীক্ষাটা হয়েছে সেটার এডির যেই প্রশ্নটা সেটা কোনোখানে আমি পাচ্ছি না, খুব সম্ভবত সেটা অ্যাভেলেবল না, কেউ এখন পর্যন্ত এটা বের করতে পারে নাই। আর ফিল্ড অফিসারের প্রশ্নটা অ্যাভেলেবল। তো আপনারা আহ এই কি কি সিলেবাস ফলো করবেন, সিলেবাস নিয়ে কিছু জিনিস হয়তো আপনাদের অজানা রয়েছে, সেই জিনিসগুলো আমি আলোচনা করব। আমার হচ্ছে বিগত বছরের একটা প্রশ্ন আমি বিশ্লেষণ করে দেখাবো যে এনএসআই এর জন্য প্রিপারেশনটা কিভাবে নিলে হচ্ছে আপনাদের বেটার হয়, এবং ফাইনালি আমি একটা বুক লিস্ট দেওয়ার চেষ্টা করব, যেটা গতকালকে ব্যাংকের পরীক্ষা মানে ব্যাংকের যে হচ্ছে আমি লাইফটা নিয়েছিলাম সেটাতে আমি দিতে পারিনি, আমি খুবই দুঃখিত। সেটা খুব দ্রুত পেয়ে যাবেন, বাট আজকে আমি বুক লিস্ট দিয়ে ছাড়বো। হ্যাঁ, বুক লিস্ট না দেওয়া পর্যন্ত ঘুমাবো না, যদিও প্রচন্ড ঘুম আসতেছে সারাদিন ট্রেনিং এবং এভরিথিং মিলিয়ে। আচ্ছা, যাই হোক, আমি আবার ছোট করে পরিচয়টা দিই, আমাকে মোটামুটি সবাই চিনেন। এবং আমি হচ্ছে এনএসআই এডিতে রিকমেন্ডেড হয়েছিলাম, বাট হচ্ছে আমার ব্যক্তিগত এবং হচ্ছে আমার আহ, ওই সময় হচ্ছে আমার মোটামুটি ড্রিম জব আমি করতেছিলাম বলে ওই সময়ের ড্রিম জব, স্টিল ওইটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা জব। আমি এখনো হচ্ছে আমার আগের কর্মস্থলকে মিস করি, বাংলাদেশ ব্যাংকে মিস করি। তো সেই জায়গা থেকে হচ্ছে আমার মনে হয়েছে যে আমার হয়তো বেটার অপরচুনিটি এখানেই হবে, আমি হয়তো যাইনি, ঠিক আছে? এবং হচ্ছে আহ কি বলে আবার হচ্ছে আমাদের সাথে অনেকে হচ্ছে চলে গিয়েছিলেন, এনএসআই যাদের হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে ডিপেন্ড করে মানুষের হচ্ছে প্রায়োরিটি এবং এভরিথিং ডিপেন্ড করে। বাট হচ্ছে রিকমেন্ডেড হয়েছিল, ফাইনালি হচ্ছে মেডিকেলে আমি যাইনি, মেডিকেলে গেলে হচ্ছে আমার মেরিটে আসতো বা আমাকে জয়েন করতে বলতো। তো মেডিকেলের গেট থেকে হচ্ছে আমি ফেরত চলে আসছি, ঠিক আছে? এটা খুব টাফ ডিসিশন ছিল আমার জন্য যে এত লুক্রেটিভ একটা জব আসলে আমি নিলাম না। আচ্ছা, যাই হোক, তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো জিনিসটা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য, প্রিপারেশনটা কিভাবে নেওয়া যেতে পারে সেটা নেওয়ার জন্য। এবং আমাদের কিছু হচ্ছে ডিক্লারেশনও হচ্ছে হয়তো আপনারা আজকে পেয়ে যাবেন, আপনারা অনেকে জানেন আমরা মোটামুটি এনএসআই এর জন্য, এনএসআই প্লাস নন ক্যাডার আমাদের হচ্ছে চেষ্টা করি ভাই যত কম ব্যাচ ছাড়া যায় আমরা তত ভাই শান্তিতে থাকি, আমাদের ক্লাস টাস নাও প্রচুর প্যারা হয়ে যায়, সেজন্য যতটা সম্ভব কম ব্যাচ ছাড়ি। তো নন ক্যাডারের বিশাল 1800 সামথিং পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। আবার এই সাইডে এনএসআই আসলো, দুদক হয়তো সামনে আসবে, বেজা বিটা কত কিছু চলতেছে, তাই না?
আমরা যেটা করছি আমাদের হচ্ছে, এটা সামনে দেখবেন, হ্যাঁ ওটা নিয়ে ডিটেলে পরে আলাপ করতেছি, বাট হচ্ছে আমরা মেইন যে আলোচনা সেটাতে চলে যাই। যেটা বললাম যে আমার পূর্ব অভিজ্ঞতা, আমার আলহামদুলিল্লাহ 4 সাড়ে 4 বছরের বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির অভিজ্ঞতা, বিভিন্ন সরকারি প্রথম শ্রেণীর জব ক্র্যাক করা, যেগুলো হচ্ছে বাংলাদেশের যেগুলো আপনারা টপ বলে থাকেন লোক মুখে প্রচলিত, সেগুলোর অনেকগুলোই আমার আহ আসার কারণে আমি সেই জায়গা থেকে হচ্ছে আজকে আপনাদেরকে একটা টুকটাক একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা এনজয় করবেন এবং উপকৃত হবেন, এনলাইটেন হবেন। ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচ, প্রথম যে ব্যাংকের ব্যাচ ছিল, ব্যাংকের ব্যাচের আমাদের সাফল্য। আপনারা ব্যাংকের ব্যাচ যারা হচ্ছে ব্যাংক এবং হচ্ছে পেট্রো বাংলা বা হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম বেস ফ্যাকাল্টি বেস প্রিপারেশন নিতে চান তাদেরকে ওয়েলকাম। হোপফুলি আমরা সব থেকে বেস্ট বাজারে অনলাইনে যারা করা, ইভেন হয়তো অফলাইনেও আমরা হয়তো খুব ভালো একটা কম্পিটিটিভ প্রাইসে খুব ভালো একটা সার্ভিস হচ্ছে আপনাদেরকে দিতে পারবো। এছাড়াও আমাদের পেট্রো বাংলার রেজাল্ট হয়তো খুব শীঘ্রই দিয়ে দিবে, সেখানে হয়তো আমরা এরকম আরেকটা ছবি দিতে পারবো। এবং আমি এক্সপেক্ট করি আজকে যারা লাইভ দেখতেছেন তাদের ভিতর একটা বড় অংশ আমার সাথে এবং আমাদের যে মেন্টর প্যানেল তার সাথে হচ্ছে এরকম একটা ছবি তোলার সৌভাগ্য আমাদেরকে করে দিবেন। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করতেছি। তো প্রথমে আসেন যে এনএসআই এর সিলেবাস এবং বিসিএস এর সিলেবাসের ভিতর সিমিলারিটি। ব্যাংকের ক্ষেত্রে আমি গতদিন দেখিয়েছিলাম ব্যাংকের ক্ষেত্রে সিলেবাসটা 50%, কিন্তু এনএসআই এর ক্ষেত্রে সিলেবাসটা আমার কাছে মনে হয়েছে 70 to 75% কভার করো, অর্থাৎ বিসিএস এর সিলেবাসের অনেক কাছাকাছি একটা সিলেবাসে এনএসআই এক্সাম নিয়ে থাকে। শুধুমাত্র এনএসআই না, আপনারা যেহেতু পিএসসি এবং অন্যান্য নন ক্যাডারের জন্য আমরা পড়াবো, তো সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে আমাদের হচ্ছে কিভাবে হচ্ছে প্রিপারেশনটা নিতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, যিনি দিয়েছেন তাকে ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু শুরু করে দিচ্ছি। আমাদের হচ্ছে আপনি এনএসআই এর যে সিলেবাসটা এবং হচ্ছে বিগত বছরের কোশ্চেন গুলো আপনারা দেখলে দেখবেন যে আপনার বিসিএস এর জন্য আপনি যে ইংলিশ প্রিপারেশন নেন, প্রায় 90 to 95% সিমিলার প্যাটার্নে হচ্ছে এনএসআই এর এডি এবং ফিল্ড অফিসের প্রশ্নটা হয়ে থাকে। এখানে বলে রাখি প্রশ্ন কারা করে, হ্যাঁ জাতীয় নিরাপত্তা গোয়েন্দার প্রশ্নগুলো কারা করে থাকে। বিগত বছরগুলোতে দেখা যায় 2019 সালে একটা পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাটা নিয়েছিল আইবিএ। হ্যাঁ, তো এরপরে বাজারে সবাই বলে যে এনএসআই পরীক্ষা আইবিএ নেয়, বিষয়টা ওইরকম না। আমার জানা মতে 2021-22 সালের যে নিয়োগ প্রক্রিয়াটা ছিল সেটার সাথে জড়িত ছিল খুব সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি সিটিআই, নট শিওর, এটা কেউ ডিসক্লোজ করে না, বাট ধারণা করা হয় সেটা সিটিআই হয়তো নিয়েছিল। ঠিক আছে, আর এরপরে সর্বশেষ যে নিয়োগটা হয়েছিল অর্থাৎ 2023-এ যে নিয়োগটা হয়েছিল, সেই নিয়োগে দেখা গিয়েছে যে আপনার পরীক্ষাটা এনএসআই এর নিজস্ব যেই খুব সম্ভবত কোনো ফ্যাকাল্টির নাম খুঁজে পাওয়া যায়নি, সেখান থেকে ধারণা করা যায় এনএসআই নিজস্ব কোনো প্রশ্ন প্রণয়ন কমিটি নিজেদের ভিতরেই গঠন করা হয়েছিল, যেটা অনেক দপ্তরেই করে। হ্যাঁ, যে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট রুমের ভিতরে হচ্ছে কয়েকজনকে ডাকা হয়, বিভিন্ন ঢাকা ভার্সিটি বা অন্যান্য কোনো ভার্সিটির যারা এডুকেশন নিয়ে কাজ করেন বা হচ্ছে যারা প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর তাদেরকে হচ্ছে ডেকে একটা হচ্ছে প্রশ্ন প্রণয়ন করা হয়। ঠিক আছে, তো ওইভাবেই হয়তো গত বছরের গতবারের এক্সামটা নেওয়া হয়েছিল এবং এইবারও হয়তো ওইরকমই হবে, অর্থাৎ হয়তো কোনো ফ্যাকাল্টি বেসড আপনারা আমরা যেটা বুঝি ফ্যাকাল্টি বেসড এক্সামটা হবে না। তো যেটা বলতেছিলাম, আমার ইংরেজির ক্ষেত্রে হুবহু বিসিএস এর যে সিলেবাসটা সেটা আমাদের ফলো করতে হবে। বাংলার জন্য সিমিলার আমাদের সাহিত্য এবং ব্যাকরণের ক্ষেত্রে বিসিএস এর যে সিলেবাস সেটা ফলো করতে হবে। তবে এখানে দেখা যাচ্ছে যে বাংলা ব্যাকরণের তুলনায় সাহিত্য একটু কম এসে থাকে। আবার ব্যাকরণের ভিতর যে আমার মুখস্থ যে পার্ট গুলো রয়েছে, লাইক বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ টাইপের যে জিনিসগুলো বেসিক, এছাড়া হচ্ছে আপনার এক কথায় প্রকাশ, বাগধারা এবং সিমিলার কাইন্ড অফ থিংস যেগুলো আছে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সেই জায়গা থেকে হচ্ছে প্রশ্নগুলো বেশি হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, আর এর বাইরে হচ্ছে আমার ম্যাথ এবং মেন্টাল এবিলিটিও কিন্তু এসে থাকে। ম্যাথ এবং মেন্টাল এবিলিটি দুটো এসে থাকে। অনেকে মনে করেন যে খালি ম্যাথ আসে, মনে হয় মেন্টাল এবিলিটিও এসে থাকে, অর্থাৎ মানসিক দক্ষতা বিসিএস এর জন্য যেটা 15 মার্কের সিলেবাস অথবা রিটেনের জন্য 50 মার্কসের সিলেবাস, সিমিলার সিলেবাসে কিন্তু এক্সামে হচ্ছে অল্প কিছু, বেশি না, 3টা 4টা 2টা 5টা এরকম হচ্ছে কিছু মানসিক দক্ষতা চলে আসে। আচ্ছা, এরপর আছে আমাদের জিকে। জিকেটা হচ্ছে বেশ চ্যালেঞ্জিং আমার কাছে মনে হচ্ছে। এনএসআই এর জিকেটা অনেকটাই হচ্ছে আপনার বিসিএস স্ট্যান্ডার্ড করার চেষ্টা করে, বাট বিসিএস এর মতো এত হার্ড হয় না, এত ডিপে প্রশ্ন হয় না, একটু উপর উপর থেকে প্রশ্ন আসে, কিন্তু সিলেবাসটা আসলে বেশ হিউজ। বাংলাদেশও পড়তে হয়, আন্তর্জাতিকও পড়তে হয়, আপনার হচ্ছে বিজ্ঞান পড়তে হয়। এটা 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 কিন্তু দেখবেন আপনার বিগত ফিল্ড অফিসার এবং এনএসআই এর এডিতে বিজ্ঞানের উপর থেকে 6-7 মার্কের প্রশ্ন এসেছিল, এবং বিজ্ঞান বলতে একদম জেনারেল বিজ্ঞান না, লাইক মিটার টু ফিট কনভার্সন টাইপের, হচ্ছে একদম ইজি টাইপের কিছু না। হ্যাঁ, মানে বেশ দৈনন্দিন যে বিজ্ঞান আমাদের বিসিএস এর সিলেবাস সেরকম একটা সিলেবাস থেকে আসছে।
কম্পিউটারের ক্ষেত্রে দেখা যায় কি তুলনামূলক বিসিএস বা ব্যাংক স্ট্যান্ডার্ডে যায় না, বাট আপনার ডে টু ডে টাস্ক করার জন্য কম্পিউটার যতটুকু জানা লাগে ওগুলা থেকে কোশ্চেন চলে আসে। বাট আরেকটা কথা হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষা যেদিন হবে আপনারা প্রিলি পাস করবেন। প্রিলির জন্য হয়তো আপনারা এখন থেকে 3 মাসের মতো টাইম পেতে পারেন সর্বোচ্চ। আমার ধারণা এটা বেশি হতে পারে, কমও হতে পারে, কম হওয়ার সম্ভাবনা কম, বেশি হওয়ার সম্ভাবনা বেশি। বাট আমার ধারণা 3 মাসের ভিতরে আপনাদের প্রিলিটা হয়ে যাবে। সেই প্রিলিটা হওয়ার 14 থেকে 28 দিনের ভিতরে রিটার্ন পরীক্ষাটা হয়ে যাবে। অর্থাৎ আমাদের প্রিলি এবং রিটেন একসাথে প্রিপারেশনটা নিতে হবে। আজকে আমরা শুধুমাত্র প্রিলি নিয়ে আলোচনা করব। নেক্সট দিন কোনো একদিন আমি হচ্ছে ঘোষণা দিয়ে আসবো, সেদিন আমরা রিটেন, মৌখিক এবং কম্পিউটার টেস্ট তিনটা একসাথে আলোচনা করব। যেটা বলতেছিলাম, আমার লিখিত পরীক্ষা কিন্তু 14 থেকে 28 দিনের ভিতর হয়ে যাচ্ছে। 14 থেকে 28 দিনের ভিতর যদি আমার হয়ে যায় তাহলে প্রিলির সাথে একই সাথে এখন থেকে আমাদের আস্তে আস্তে রিটেনটা হচ্ছে পড়া শুরু করে দিতে হবে। তো আমি প্রিলি দিলাম, রিটেন দিলাম, এরপরে আমার মৌখিক পরীক্ষা আমাকে ডাকবে। যেদিন মৌখিক পরীক্ষা ডাকবে সেদিন একই সাথে আমাকে ডাকা হবে আহ এই কম্পিউটার টেস্টের জন্য। অর্থাৎ হচ্ছে আপনার দেখা যায় কি 100 জন ডাকলো, 50 জন হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা সকালবেলা দিচ্ছে। তো তাদের মৌখিক পরীক্ষাটা শেষ হয়ে গেলে লাঞ্চের পরে বিকালের স্লটে দেখা যাচ্ছে যে আমাদের আহ যে কম্পিউটার যে দক্ষতা, কম্পিউটার স্কিল, সেটা হচ্ছে চেক করার জন্য একটা ছোট পরীক্ষা নেওয়া হয়। 40 মিনিটস বা 1 ঘন্টার একটা ছোট পরীক্ষা নেওয়া হয়। আবার যারা হচ্ছে বাকি যে 50 জনের ভাইবা নেওয়া হয়নি তারা কিন্তু আবার সকালবেলার স্লটে কম্পিউটার টেস্ট দেয় এবং হচ্ছে পরবর্তী বিকালের স্লটে গিয়ে ভাইবা দেয়। অর্থাৎ হচ্ছে একদিনের ভিতরে সাধারণত হচ্ছে ফুল ভাইবা, অথবা 2-3 দিনের ভিতর ফুল ভাইবা হচ্ছে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, আমার জানা মতো হয়তো একদিনই হয়তো ভাইবা কমপ্লিট করে দিবে, যে কোনো এক একটা পোস্ট হচ্ছে একদিন। সো এই জায়গা থেকে যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে ওই কম্পিউটার হচ্ছে আমি এখানে অল্প অল্প প্রিলির জন্য পড়লেও আমার কিন্তু কম্পিউটারের দক্ষতাটা একটু হলেও লাগবে, বিশেষ করে অফিস স্যুট। এটা হচ্ছে আমাদের কোর্স, যেটা সেটার সাথে হচ্ছে আমরা এখন থেকে কম্পিউটার টুকটাক হচ্ছে আপনাদেরকে বাড়ির কাজ এবং হচ্ছে একদম হ্যান্ডস অন হচ্ছে ক্লাস নিয়ে আমাদেরকে এখনই হচ্ছে প্রিপেয়ার করে রাখবো। কারণ এটা হুট করে আপনি একটা এক্সেল শিটে বড় বড় সূত্র আপনি বসাইতে পারবেন না, বা হুট করে একটা প্রেজেন্টেশন স্লাইডের যে শেপ অ্যাড করা লাগে, অর্গানোগ্রামের চার্ট, ফ্লো চার্ট, এগুলো যে অ্যাড করা লাগে, বিভিন্ন টেবিল অ্যাড করা লাগে, এগুলো হয়তো হুট করে প্রেজেন্টেশনে পারা যায় না। ঠিক আছে, তো যেহেতু হচ্ছে আবার হচ্ছে টাইপিং এর একটা বিষয় আছে, তো সব মিলে আমরা এখন থেকে টুকটাক কম্পিউটার পড়বো। বাট কম্পিউটারের তুলনামূলক ব্যাংক এবং বিসিএস থেকে আমার কাছে মনে হচ্ছে একটু সহজের দিকেই চলে আসে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে ইস্যু, আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমি আলোচনা করবো এখন। ঠিক আছে, এবং হচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম বিসিএস এর সিলেবাসটাই দেখবেন যে চলে আসে। বাট বিসিএস এর স্ট্যান্ডার্ড যে একটু ভিতর থেকে কোশ্চেন আসে বা 200 মার্কের যে রিগোরাস এক্সামটা হয় প্রিলির, তার তুলনায় হার্ডনেস লেভেলটাও একটু তুলনামূলক কম। এবং সার্বিক দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা ক্র্যাকেবল, এবং এটা ক্র্যাকেবল হওয়ার একটা অসুবিধা আছে, আপনার কাটমার্ক অনেক হাই হয়। আপনারা যেখানে ব্যাংকের পরীক্ষা এতদিন এক্সাম দিয়ে আসছেন 100-র ভিতরে 60, বেশি হইলে 65, যেদিন অনেক সোজা কোশ্চেন চলে আসছে 65-র উপরে কখনো উঠেই না কাটমার্ক, তাই না? এরকম একটা সিচুয়েশন আমাদের সবসময় ছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখবেন যে 80টা অথবা 100টা যে পরীক্ষা হয়, 80টা যদি হয় তাহলে দেখবেন যে কাটমার্ক উঠবে আপনার 71, 72, 68, 69। হ্যাঁ, মানে হিউজ। লাইক দেখা যায় কি হচ্ছে 5-6টা যদি আপনি ভুল করেন, মাইনাস টেনাস কে আপনি বাদ, মাত্র 5টা ভুল করছেন বা 5টা আনসার করেন নাই, আপনি দেখবেন যে নাই, দুনিয়াতে নাই। কারণ কি? কারণ প্রশ্ন সোজা হয়, আবার টিকাও অনেক কম। যেমন আমাদের 102 জন যখন নিয়েছিল তখন হচ্ছে 1240 বা এরকম একটা সংখ্যা টিকিয়েছিল। তো যেখানে আপনার ব্যাংকে টিকা হচ্ছে 10,000, এসোতে 10,000 বা 15,000, আবার ওই সাইডে হচ্ছে অফিসার ওখানে হচ্ছে 20,000 কোনো কোনো সময় টিকায়। এই কারণে হচ্ছে কাটমার্কটা এখানে অনেক অনেক কম হয়ে থাকে। ওই তুলনায় এখানে কাটমার্কটাও তুলনামূলক হচ্ছে আপনার অনেক অনেক বেশি হবে। পাশাপাশি আপনার হচ্ছে প্রচুর পরিমাণে আপনার আহ তুলনামূলক একটু সহজ কোশ্চেন হওয়ার কারণে আপনার যতটা সম্ভব প্রত্যেকটাই হচ্ছে আপনার অ্যাটেম্প নিতে হবে, এবং সম্ভব হলে প্রত্যেকটা কারেক্ট করে দিয়ে আসবে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে আপনার এনএসআই পরীক্ষাটা দিতে যেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। আমি সাধারণত ব্যাংকে বলি যে, বা বিসিএস এ বলি, তুমি ভাই বিসিএস এ 200টার ভিতর 150টা যদি আনসার করতে পারো, এরপর একটু রয়েছে আনসার করো, সময় থাকলে দেখবা, না থাকলে যা আনসার করছো ওগুলা ওগুলোর উপর একটু রিভাইজ টিভাইজ দাও। হ্যাঁ, এটা হচ্ছে একটু কনজারভেটিভ ওয়েতে বলি। কিন্তু এনএসআই, ইভেন হচ্ছে পেট্রো বাংলা, এই টাইপের যে এক্সামস গুলো, সেগুলোতে আমি বরাবরই হচ্ছে বলে থাকি যে এইখানে হচ্ছে একদম 100% আনসার, একদম 100তে 100 আনসার করে দিয়ে আসবো, মাইনাস কেলে খেলা। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমার গ্যাম্বল, আমার এখানে অন্য কোনো সুযোগ নাই। আমি হচ্ছে 2-4-5টা হচ্ছে মাইনাস খাওয়ার ভয় ছেড়ে দিয়ে আসলাম, ওই 2-4-5টার জন্য আমার হইলো না। আলটিমেটলি আমার যেটা করতে হবে, রিস্ক নিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি হচ্ছে সিলেবাস ভিত্তিক আলোচনায় চলে যাই। এইটা হচ্ছে দেখবেন যে আপনার এনএসআই এর একটা গ্যাজেট করে দেওয়া আছে, যে আপনার সিলেবাসটা কি, মার্ক ডিস্ট্রিবিউশনটা কি হবে, পাস মার্ক কত হবে, পরীক্ষার সময় কত হবে, এভরিথিং হচ্ছে সেখানে খুব সুন্দর করে দেওয়া আছে। ওই ওই প্রজ্ঞাপনের তফসিল কিনে গিয়ে আপনারা এই চার্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওই তফসিল যদি আপনারা কেউ না পেয়ে থাকেন, আমাদের পেজ অথবা হচ্ছে আমার যে আইডি, সেখান থেকে যদি আপনারা লাইভটা দেখে থাকেন, সেখানে আপনারা কমেন্ট করে দেবেন যে ভাই একটু প্রজ্ঞাপনটা একটু মনে করে দিয়েন, কমেন্ট করে রাখেন।
আপনাকে পার্সোনালি অথবা হচ্ছে গ্রুপে কোনো না কোনো জায়গায় এটা দিয়ে দিব, আপনাদের সবার কাছে এটা যাবে। অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে একটা ফ্রি, সবার জন্য উন্মুক্ত, জব রিলেটেড, এবং এটা হচ্ছে টেলিগ্রামের সব থেকে বড় গ্রুপ খুব সম্ভবত বাংলাদেশের ইয়া সেক্টর আর কি, জব জব প্রিপারেশন সেক্টরে। সেই জায়গাতেও আপনারা এই ইয়াটা পেয়ে যাবেন। যারা ওইটাতে অ্যাড নাই, সেখানে প্রচুর কনস্ট্রাকটিভ আলোচনা হয়। ওখানে হচ্ছে ফাও আপনি একটা হচ্ছে উত্তর চাইলেন, তথ্য চাইলেন, আপনার সাধারণত ম্যাক্সিমাম ফেসবুক গ্রুপগুলোতে কি আপনাকে আক্রমণ করা হয়, সরাসরি গালাগালি করা হয়, তাই না? আমাদের ওইটা হচ্ছে একদমই টলারেট করা হয় না, এবং খুবই সুন্দর একটা পরিবেশে আমরা সেখানে হচ্ছে কনস্ট্রাকটিভ আলোচনা প্রিপারেশন এগুলো নিয়ে করে থাকি। সেটা তো আপনারা অ্যাড হতে পারেন। আপনারা যারা অ্যাড হন না এখনো, তারা হচ্ছে এখানে কমেন্ট করে রাখবেন, আপনাদেরকে হচ্ছে আইডিটা দিয়ে দেওয়া হবে, সেই টেলিগ্রামের যে লিঙ্ক সেটা দিয়ে দেওয়া হবে। তো যেখানে আমি ছিলাম, যে হচ্ছে ওই যে গ্যাজেটটা, সেই গ্যাজেটে আমাকে বলে দেওয়া ছিল যে 100 মার্কসের এক্সাম হবে, বাট আপনারা এনএসআই এর বিগত 3-4 ইয়ার প্রশ্ন দেখলে দেখবেন যে হয়তো 80টা করে কোশ্চেন আসছে। ঠিক আছে, অর্থাৎ এই প্রশ্ন, এই যে মানবন্টনটা, সেটা 100% মানা হবে এরকম ভাবার কারণ নাই। হ্যাঁ, সবাই হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটি না। বাংলার ক্ষেত্রে এখানে দেখবেন যে 30 মার্ক দেওয়া আছে, বাট বাংলা কিন্তু 15 মার্কের কোশ্চেন চলে আসে। ইংরেজি 25 দেওয়া আছে, এখানে 15 মার্কের কোশ্চেন চলে আসে। গণিত এখানে 25 দেওয়া আছে, গণিত হচ্ছে আপনার দেখা যায় কি 10 থেকে 15 মার্কের কোশ্চেন দেয়। আর সাধারণ জ্ঞান এখানে 20 দেওয়া আছে, সাধারণ জ্ঞানে 30টা কোশ্চেন দিয়ে রাখে। ঠিক আছে, মানে হচ্ছে আপনার হচ্ছে এগুলো ভ্যারি করে, এবং ভ্যারি যাই করুক, কিন্তু আপনার এটা কিন্তু মেনটেন করে সাধারণত, যে আপনি যদি 50% মার্ক না পান, সেক্ষেত্রে হচ্ছে পাস করবেন না কনফার্ম। অর্থাৎ যদি এরকম হয় যে আমাদের 1000 টিকানোর প্ল্যান ছিল, বাট 900 আপনার 80তম জন 50% মার্ক পেয়েছে, 981তম জন 49.5 মার্ক পেয়েছে আউট অফ 100। তো তাহলে ওই 900 জনকেই টিকানো হবে, 980 বা এরকম একটা সংখ্যায় টিকানো হবে। 49.5 যে পেয়েছে, আরো যে 20টা স্লট ফাঁকা ছিল রিটেন পরীক্ষার জন্য, তাদেরকে না হবে না। বাট এটা নিয়ে আপনার ভাইবা লাভ নাই। আপনার পাস মার্ক, আপনার ধরে রাখেন আপনার পাস মার্ক হচ্ছে 90 to 95%, আপনার পাস মার্ক আপনার মাথায় নিয়ে আপনার ঢুকতে হবে, নাইলে আসলে খুব বেশি লাভ হবে না। এবং এবার হচ্ছে ক্যান্ডিডেটও হচ্ছে খুব কম নিচ্ছে, 26 জন নিচ্ছে। তো সেই কারণে দেখবেন যে হয়তো রিটেনেও খুব কম বসতে দিবে। তো আপনি ধরেই রাখেন 90 to 95% মার্ক যদি আপনি না পান, আপনার পক্ষে রিটেন পরীক্ষায় বসাটা অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, 60 মিনিটের একটা পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষা দেখবেন যে হচ্ছে লিখিত পরীক্ষা 70 মার্কসের দেওয়া আছে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের উপর। সো লিখিত পরীক্ষায় আমার যে অভিজ্ঞতা, লিখিত পরীক্ষাটা হচ্ছে আপনার অনেকটা হচ্ছে বিসিএস এর রিটেনে আমরা যে 20 মার্কের কোশ্চেন গুলো লিখে থাকি না, এবং 5 মার্কের ছোট ছোট টিকা লিখে থাকি, অথবা 20 মার্কের কোশ্চেনের ভিতর হচ্ছে একটা 10 মার্কের ব্রড কোশ্চেন, একটা 5 মার্কের ব্রড কোশ্চেন, একটা 5 মার্কের ব্রড কোশ্চেন, এরকম করে যে বিষয়গুলো থাকে, সেগুলো বাংলা এবং ইংলিশে এরকম প্রচুর লিখতে হয়। গণিত অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। যেমন আমরা যে বছর এক্সাম দিয়েছি, সেখানে একটা মার্কও গণিত আসে না। 2 ঘন্টার পরীক্ষা হয়েছিল, 100 মার্কের পরীক্ষা হয়েছিল, একটা সিঙ্গেল ম্যাথস আসে নাই। ঠিক আছে, একটা সিঙ্গেল ম্যাথ আসে নাই। কিন্তু হচ্ছে আমি জানি না লাস্ট বিসিএস খুব সম্ভবত লাস্ট এনএসআই নিয়োগ হয়তো এসে থাকলে থাকতে পারে, বাট আমাদের গণিত পড়তে হবে, কারণ প্রিলির গণিতটা মোটামুটি পারা লাগে, কারণ ওই যে 90 to 95% আপনার পারতে হবে। So গণিতের প্রায় সবগুলো আপনার কারেক্ট করে দিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা এই যে বিষয়গুলো, এগুলোর উপর একটু খেয়াল রাখবো, এবং লিখিত এবং অন্যান্য পরীক্ষা নিয়ে আমরা নেক্সট দিন লাইভ হবে, সেটাতে হচ্ছে আপনারা অবশ্যই জয়েন করবেন, সেখানে আমরা আরো ডিটেল আলোচনা করবো। তো বাংলার সিলেবাসটা কিরকম? বাংলায় ব্যাকরণ পার্ট আছে, বিরোচন পার্ট আছে, সাহিত্য পার্ট আছে। হ্যাঁ, আজকে থেকে মাথার ভিতরে 3টা আলাদা আলাদা জিনিস ইয়া করুন, কারণ 3টা পড়াশোনা একদম সম্পূর্ণ ভিন্ন। বিরোচনের সাথে ব্যাকরণের সূত্র, এটা এরকম হয়, এটা হচ্ছে এটার হচ্ছে আপনার ব্যত্যয়, এটা হচ্ছে আপনার এক্সেপশন, এই টাইপের আজাইরা জিনিস এখানে নাই। বিরোচন মানে ঠাড়া মুখস্থ। হ্যাঁ, এই জিনিসটা অনেকে আমরা বুঝি না। ঠাড়া মুখস্থ এক জায়গায়, আপনার সাহিত্য এক জায়গায়। সাহিত্য পড়াটাই অন্যরকম। সাহিত্য কাইন্ড অফ মুখস্থ জিনিস, ওটা সম্পূর্ণ আলাদা একটা জায়গা। ঠিক আছে, এবার এক্সাম টেকারকে, আপনি হয়তো শুরু থেকে ছিলেন না, এবারে এটা নিয়ে হচ্ছে আমি ডিটেল আলোচনা করছি, আপনি একটু আগে গিয়ে দেখে নেবেন। এবারে এক্সাম টেকার হয়তো এনএসআই নিজেই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এই ব্যাকরণ যে পার্টটা আছে, ব্যাকরণ পার্টটার থেকে আপনার এই সূত্র টুত্র এবং যে ইয়াগুলো আছে, বিভিন্ন উদাহরণ, এগুলা থেকে হচ্ছে কোশ্চেন টোশ্চেন চলে আসে। আমরা হচ্ছে সামনে হচ্ছে আলোচনা করবো। তো ব্যাকরণ পার্টে কি কি আসে, এগুলো আমরা একটু আলোচনা পরে করি। আমরা একটু বিগত বছরের কোশ্চেনটা একটু বিশ্লেষণ করে দিয়ে আসি। যেমন আপনারা দেখেন, আপনার হচ্ছে 5টা কোশ্চেন এসেছে, বা প্রথম 4টা কোশ্চেন এসেছে আপনার সাহিত্য থেকে। কিরকম? যে আনন্দমঠ উপন্যাসের লেখককে, অথবা হচ্ছে লেখককে, পত্রিকার সম্পাদককে, বা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি লাঙল পত্রিকায় প্রকাশিত হয়, সবকটা জানালা খুলে দাও না, এটা হচ্ছে কে হচ্ছে রচয়িতা, তাহারই পরে মনে, এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ সাহিত্যের যেই বেসিক যে প্রশ্নগুলো, সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসে যায়। কিন্তু আপনি চিন্তা করেন, বিসিএস এর সাহিত্য যে 20টা কোশ্চেন আসে, তার ভিতরে হয়তো 6টা, 7টা, 8টা হয়তো আপনার কমন পড়ে বা অ্যাটেম্প্ট করার মতো হয়। 10টা কোশ্চেন হয়তো আপনার এমন আসে আপনি জীবনে চোখেই দেখেন নাই।
বাট সেই জায়গা থেকে এনএসআই বা নন ক্যাডারের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার এক্সাম দিবেন, সেগুলোতে দেখবেন যে তুলনামূলক একটু, অর্থাৎ আপনার পরিচিত, আপনারা যেটা এক্সপেক্ট করেছেন বিসিএস আসলে আজকে বাংলা সাহিত্য পড়ে ফাটাই ফেলছে, আজকে কোপায় দিব, এরকম মেন্টালিটি নিয়ে যারা যান বিসিএস এ কিন্তু ধরা খেয়ে আসেন, তাদের জন্য কিন্তু আবার এই নন ক্যাডার এবং হচ্ছে এনএসআই এর যে এক্সামস গুলো সেইটাও কিন্তু হচ্ছে আপনার দেখা যাচ্ছে শুধুমাত্র সেইটাই হচ্ছে আপনার ফলো করা হচ্ছে, মানে ওই অত ডিপে থেকে কোশ্চেন হয় না এখানে, যেমন প্রত্যেকটাই হচ্ছে পারার মতো কোশ্চেন। এখানে আমি একটা কোশ্চেনও দেখতেছি না যে এটা আকাশ থেকে পড়ার মতো কোশ্চেন, এটা নামে জীবনে শুনে নেই, সবগুলো এখানে পরিচিত কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের 20-80 রুল আমি কিন্তু গতদিনও বলছিলাম, সবসময় বলি যে আমার 20% পড়াশোনা করে 80% হচ্ছে আমার রেজাল্ট নিয়ে আসা সম্ভব। অর্থাৎ 20% ইফোর্টটা কোন জায়গায় দিতে হবে, যে আমার যেই জায়গাগুলোতে হচ্ছে মানুষ পারবে, মানে আপনার তো তিনটা ইজি মিডিয়াম হার্ড, এই ইজি মিডিয়াম হার্ড তিনটা হচ্ছে আপনি যদি হচ্ছে একটা সাবজেক্টে ভাগ করেন, ইজি গুলা কি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষই পারবে, 90 বা 80% মানুষের কাছে এটা ডাল ভাত টাইপের কোশ্চেন। মিডিয়াম হইতেছে যারা একটু ডিপে গিয়ে পড়াশোনা করছে তারা পারবে, হার্ড কোশ্চেন গুলো দেয় হইতেছে ওই যে যাতে হচ্ছে আপনার 100-তে 100 না উঠে, 2-1 মার্ক যাতে মানুষজন কম পায়, সেটার কারণে হচ্ছে হার্ড কোশ্চেন গুলো দেওয়া হয়। ঠিক আছে, তো মিডিয়াম গুলা একটু টুকটাক যদি থাকে ভালো, বাট ইজি কোশ্চেন যারা বুঝে, যারা পারে, তাদের জন্য এই নন ক্যাডারের এক্সাম গুলো এবং হচ্ছে এনএসআই এই টাইপের এক্সাম গুলো তাদের জন্য হচ্ছে মনে করেন যে ঈদের মতো একটা, ঈদের চাঁদের মতো একটা অবস্থা, কারণ আপনাদের দিন এখানে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমার এই খুব মোটামুটি কমন কোশ্চেন গুলোই আসবে। আমরা ওই প্রিপারেশন বইয়ে যা পড়ছি, গাইড বইয়ে যা পড়ছি, ওর বাইরে সাধারণত কোশ্চেন হয়তো আপনি পাবেন না। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের হচ্ছে এই যে মুখস্থ জিনিস, শিখন্ডী শব্দের অর্থ কি, হ্যাঁ, শিখুন্ডি খাড়া করা, এটা একটা বাগধারা আছে, সেখান থেকে আসে। যেমন বিসিএস সিমিলার একটা প্রশ্ন আপনারা পেয়েছেন যে হচ্ছে আপনার গড্ডালিকা প্রবাহ, সো গড্ডালিকা প্রবাহের গড্ডালিকা, ঠিক আছে, সো গড্ডল, সরি গড্ডলিকা প্রবাহ, সো গড্ডল শব্দের মানে কি, ভেড়া। হ্যাঁ, ওই ক্যাটাগরির আর কি প্রশ্ন আপনার দেখবেন, মানে মোটামুটি বিসিএস প্যাটার্নের প্রশ্ন এসেছে। আপনার সমার্থক শব্দ অর্থাৎ মুখস্থ জিনিস, এরপর হচ্ছে আপনার গ্রামার থেকে এসে দেখেন যে হচ্ছে বর্ণের সংখ্যা কত, অব্যয় কোনটা, কোন ধরনের বাক্য। ঠিক আছে, মানে হচ্ছে আপনার খুবই কমন টাইপের যে প্রশ্নগুলো। ঠিক আছে, অত বেশি ভিতরে যাওয়া লাগে না, আপনার 9-10 যে বই পড়ছেন সেখান থেকে একটু পড়াশোনা করে বিগত বছরের প্রশ্ন যদি আপনি ভালো মতো সলভ করে যান, আপনার জন্য বাংলা ব্যাকরণ অনেকাংশেই শেষ হয়ে যাবে। আর বিরোচনার পাঠটা একটু ভালো মতো পড়তে হবে, যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এরপরে হচ্ছে আপনার বাক্য শুদ্ধি, বানান শুদ্ধি, এই টাইপের যে মুখস্থ জিনিসপাতিগুলো, এগুলো হচ্ছে আমরা একটু ডিটেইলে পড়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মোটামুটি। আর আমি যদি হচ্ছে আরো দেখি যে আমার এই যে সন্ধি বিচ্ছেদ আসতেছে, সমাস আসতেছে, নত্যবিধান সত্যবিধান আসতেছে, কারক বিভক্তি আসতেছে, যে নারীর স্বামী ও পুত্র নেই, এক কথায় প্রকাশ, মানে এগুলা কিন্তু দেখবেন যে ম্যাক্সিমামই আপনার 9-10 যে মুনির চৌধুরীর বইটা ছিল সেই বইয়ের থেকেই হয়তো সরাসরি উদাহরণগুলো নিয়ে আসা। ঠিক আছে, কানে কানে যে কথা, কানাকানি কোন ধরনের সময় একদম সরাসরি হচ্ছে ওই বই আপনি পাবেন। ঠিক আছে, অর্থাৎ বেশি ভিতর থেকে কোশ্চেন কিন্তু অতটা আসে না। তাহলে এটা মানে মজে যায় কি, এত কথা বলার মজে যায় কি, যে আমার যা আসে তা পারতে হবে, আমার এখানে একটা কোশ্চেন ছেড়ে আসার কোনো সুযোগ নেই। এবং এবং আপনারা হচ্ছে যদি হচ্ছে বিগত বছরের কোশ্চেন হচ্ছে আপনারা দেখে থাকেন, তাহলে হচ্ছে আপনার আরো হয়তো আপনারা পেয়ে গেছেন অলরেডি কোশ্চেন, যারা পাননি তারা হচ্ছে টেলিগ্রাম গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন, সেখানে আমরা দিয়ে দিয়েছি প্রশ্নটা। ওখানে দেখবেন যে ধ্বনি ও বর্ণর উপর বেশ জোর দেওয়া হচ্ছে, ধ্বনি পরিবর্তনের উপর জোর দেওয়া হচ্ছে, সন্ধি, সমাস, কারক বিভক্তি, বাক্যর প্রকরণ, ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার এই শব্দের শ্রেণীবিন্যাস, প্রকৃতি প্রত্যয়, এইসব জায়গা থেকে বেশি বেশি কোশ্চেন আসে। বিশেষ করে ধ্বনি ও বর্ণ থেকে কোশ্চেন আসবে কনফার্ম, সমাস থেকে কোশ্চেন আসবে কনফার্ম, সন্ধি থেকে কোশ্চেন আসবে কনফার্ম। ঠিক আছে, পদ আপনার হচ্ছে বাক্য বাক্য থেকে কোশ্চেন আসবে কনফার্ম, প্রকৃতি প্রত্যয় কখনো আসে কখনো আসে না। ঠিক আছে, তাহলে এই যে হচ্ছে আমার এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই টিক দিতে হবে। এবং ব্যাকরণে যেটা বললাম, 9-10 বইটা খুব ভালো মতো পড়াশোনা করে, বিগত বছরের কোশ্চেন খুব ভালো মতো পড়াশোনা করলে, এবং আপনার হচ্ছে স্পেসিফিক কিছু জায়গায় হিট করতে হয়, সব জায়গায় একভাবে হচ্ছে পড়লে হয় না। হ্যাঁ, তো ওই হিট করার জায়গাগুলো আমরা দেখাই দিব আমাদের থ্রু আউট দা কোর্স। মানুষ কোর্সে ভর্তি হয় এই কারণেই, যে আমার কোন কোন জায়গায় হচ্ছে জোর দেওয়া লাগবে, এটা হচ্ছে আমাদের ফ্রেশার যারা, একদম নতুন যারা, বা যারা হচ্ছে পিলি দিচ্ছে টিকতেছে না, তারা এই জিনিসগুলো বুঝে না। তো এই জিনিসগুলো বোঝা উচিত। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা কার্পণ্য করবেন না। আমার এদিকে না হোক বা অন্য কোনো কোচিং, তো কোনো না কোনো জায়গায় আপনারা হচ্ছে হয়তো একবার হলো একটু অ্যাড হওয়ার চেষ্টা করবেন, কারণ ওনাদের কথা, যারা হচ্ছে ক্লাস নেবেন, বিজ্ঞ যে মেন্টর আছেন, তাদের কথা শুনলেও অনেক কিছু আপনাদের জলের মতো পরিষ্কার হয়ে যেতে পারে। ঠিক আছে, আর বিবেচনার ক্ষেত্রে দেখা যায় যে আপনার হচ্ছে বাগধারা থেকে কোশ্চেন আসবেই, এক কথায় প্রকাশ কোশ্চেন আসবে, বানান থেকে কোশ্চেন আসবে মাস্ট, বানান থেকে কোশ্চেন একটা বা দুইটা আসবে মাস্ট, লিখে রাখেন আপনি। এবং বানান, ওই যে আপনার যে গতানুগতিক, আমি হয়তো 200টা আপনার বানান দিতে পারি যে ভাই এই 200টা বানান মুখস্থ করেন, 200টা বানানের ভিতরে বাইরে কোশ্চেন আসার কথা না। ঠিক আছে, এরপর আপনার বিপরীত শব্দ, শব্দার্থ, সমার্থ শব্দ, এইসব জায়গা থেকে হচ্ছে আপনার বেশ ভালো পরিমাণে কোশ্চেন আসতেছে। ঠিক আছে, আর সাহিত্য পাঠটা থেকে আমাদের বেশি ভিতরে ঢুকা যাবে না, আমাদের একটু আধুনিক যুগের ভিতরে থাকা থাকা লাগবে। আর এর আগে চর্যাপদের একদম বেসিক 10টা কোশ্চেন,
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, এগুলো একদম বেসিক যেই আমার আইডিয়া গুলো, একদম বেসিক যে প্রশ্নগুলো, সেগুলো একটু বারবার করে রিভাইজ দিতে হবে। আমার বেশি ভিতরে ঢোকার দরকার নেই, বেশি পড়তে গিয়ে হচ্ছে সব ভুলে গেলে কোনো কাজেই আসবে না, বরঞ্চ আমার যে জিনিসগুলো বেশি কমন সেগুলোর উপরে জোর দিয়ে বারবার রিভাইজ দেওয়াটাই আমার দেখা যায় কি এই টাইপের এক্সাম গুলোর জন্য বেটার একটা স্ট্র্যাটেজি হতে পারে। ঠিক আছে, তাইলে এই মোটামুটি আমরা আধুনিক যুগের একটু বেশি আমার জোর দিব, এবং এছাড়া আগের যে জিনিসগুলো সেগুলো উপরে উপরে আমার একটু পড়ে নিলেই মোটামুটি আমার বাংলাটা কভার হয়ে যাবে। ঠিক আছে, আমরা বাংলা মোটামুটি হয়তো বুঝে গেছি যে কিরকম প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে ইংরেজিতে আসেন। এরপরে ইংরেজিতে পার্টটাতে আপনি দেখবেন যে ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারি দুইটা পার্ট হয়, সাহিত্য পার্ট হয়। তো ইংরেজি লিটারেচার, গ্রামার এবং কোনটা কি আমার প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা একটু বিগত বছরের কোশ্চেন আগে একটু দেখে আসি। বিগত বছরের কোশ্চেন দেখবেন যে সেন্টেন্স কারেকশন আসতেছে, স্পেলিং কারেকশন আসতেছে, আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কোনটার সাথে কানেক্টেড, অর্থাৎ হচ্ছে এটা ভোকাবুলারি রিলেটেড একটা কোশ্চেন চলে আসছে যে স্যাভোরি, এটা হচ্ছে কি জিনিসটা কি, এটা হচ্ছে আপনার এই আপনার ফুড বা টেস্ট বার্ডের সাথে হচ্ছে রিলেটেড, বা ফুডের সাথে রিলেটেড, স্বাদ। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমার যদি ভোকাবুলারি না থাকে কোশ্চেন আমি পারবো না। ভয়েস চেঞ্জ, ন্যারেশন, হ্যাঁ, আপনার হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন। এরপরে আপনার দেখেন ক্যাপটিভ লিভিকে লিখছে, এরপরে হচ্ছে আপনার কে নোবেল পাইছে, কে হইতেছে শেক্সপিয়ারের হ্যামলেট কোন জায়গার প্রিন্স ছিল, ক্যাপটিভ লিডি কে ছিল, হু রোড সলিটারি রিপার, তাই না? এরপরে হচ্ছে দা পিপল হু ক্যারি আ কফিন, এটা হচ্ছে অন্য জিনিস। তাহলে এই যে জিনিসগুলো আপনার সাহিত্য থেকে কিন্তু হচ্ছে বেশ ভালো পরিমাণ 4টা থেকে 5টা কোশ্চেন আসছে। তো সাহিত্য কিন্তু আমরা ব্যাংকের ক্ষেত্রে পড়ি না। ঠিক আছে, তো সাহিত্য জন্য আমাদেরকে একটু বিশেষ স্টাইলে পড়াশোনা করতে হবে, কিন্তু বিশেষ এর মতো ডিটেলে যাওয়া লাগবে না। যেমন সলিটারি রিপার বিগত বছরের কোশ্চেন, হ্যামলেট প্রিন্স অফ ডেনমার্ক, এটা তো সরাসরি আসেনি, হ্যামলেটের সেটিং নিয়ে কোশ্চেন আসছিল বিসিএস এ, যে হ্যামলেটের যে নাটকটা সেটার সেটিং বা এটা কোন দেশকে কেন্দ্র করে। ঠিক আছে, তো ওই জিনিসটা ঘুরে আসছে যে হ্যামলেট কোথাকার প্রিন্স ছিল। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কিন্তু কাছাকাছি জায়গা থেকে হচ্ছে কোশ্চেন চলে আসতেছে। তো আমার কি করতে হবে, আমার বিসিএস এর সাহিত্য পড়তে হবে। বিসিএস এর সাহিত্যের জন্য আপনি একটা বই কিনবো, সেটা 200 টাকার একটা বই, সেখানে মিনিমাম হচ্ছে 250 থেকে 300 পেজের একটা বই হবে, তাই না? সেই জায়গা থেকে আমি আপনারা হয়তো 10 পেজ দেবো, যে ভাই আপনি 10 পেজ পড়ে যান, এবং এনএসএ এবং নন ক্যাডার পরীক্ষার জন্য আমি মোটামুটি ভরসা দিয়ে বলতে পারি 10 পেজের বাইরে আপনার লিটারেচারের জন্য কিছু করার দরকার নেই। এবং এখানে বেশি যদি আপনি শ্রম দিতে চান, আপনি শ্রম দেওয়ার তো জায়গার অভাব নাই, তাই না? জিকে কিন্তু হিউজ পরিমাণ এবং বেশ টাফ জিকে হয়। So আপনি যদি এই জায়গাতে হচ্ছে পড়ে থাকেন, লিটারেচার নিয়ে পড়ে থাকেন, এটা আসলে অত জোর দেওয়ার সুযোগ নেই। 4-5টা কোশ্চেন আসবে, আমি হয়তো 10 পেজের একটা শীট দিয়ে দিব, ভাই এটা পড়েন ভাই, আর কিছু লাগবে না, ওই দুটো পড়ে যাবেন। অন্তত 3-4টার ভিতর 3টা বা 5টার ভিতর 4টা তো কমন পাবেনি, কপাল ভালো থাকলে সবগুলোই কমন পাবেন। ঠিক আছে, তো এই আর কি হচ্ছে আপনার ইস্যুস। এরপরে হচ্ছে আপনার এই পিপল হু ক্যারি এ কফিন, একটা ফিউনারাল। আচ্ছা, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনার পল বেয়ারার্স, যে আপনাদের হচ্ছে একটা দেখবেন যে সুদানিস না সোমালিয়ান হচ্ছে একটা মিম ভাইরাল হয়েছিল, কাঁধে হইতেছে কফিন নিয়ে নাচে পল বেয়ারার। হ্যাঁ, ওইটার কারণে হয়তো ওই জিনিসটা আসছিল, ওই সময় এটা চর্চিত ছিল, 2023 সালের দিকে এটা চর্চিত ছিল, খুব জনপ্রিয় মিম ছিল ওই সময়ের ভিতর। তো এটা হচ্ছে আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও কিন্তু আপনার ভোকাবুলারির পার্ট। ঠিক আছে, এটাও কিন্তু ভোকাবের পার্ট। আচ্ছা, এরপরে কি আসতেছে আপনার নাউন, গার্ল, এটা হচ্ছে কি টাইপের নাউন। ঠিক আছে, এরপরে মনে করেন যে আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এখানে হচ্ছে আপনার ডিটারমাইনার কোনটা। হ্যাঁ, এখানে ডিটারমাইনার যে নো, সেটা আপনাকে বের করে দিতে হবে। প্লুরাল নাম্বার অফ ওয়াসিস, এরপরে হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্ট টাইপের বা টেন্স টাইপের একটা জিনিস। এরপরে ধরেন যে মাস্কুলাইন জেন্ডার, এখানে হচ্ছে কোন মাস্কুলাইন জেন্ডার, এটা কিন্তু একদম একদম বিসিএস এর বেসিক জিনিসপাতি। হ্যাঁ, আমার হচ্ছে তাহলে আমি তাহলে চলে যাই, উপরে চলে যাই। এই মাত্র 15টা কোশ্চেন এসেছিল, উপরে গিয়ে আমি এখন হচ্ছে আলোচনা করি কি কি আমার করতে হবে। আমার পার্ট অফ স্পিচ, ঠিক আছে, পার্ট অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, সেন্টেন্স কারেকশন, ডিটারমাইনার, আর্টিকেল, টেন্স। হ্যাঁ, এছাড়া হচ্ছে আমার সেন্টেন্স কারেকশনের জন্য আমার সাবজেক্ট এগ্রিমেন্ট জানা লাগে, কন্ডিশনাল জানা লাগে, রিডান্ডেন্সি জানা লাগে। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের হচ্ছে খুব ভালো পরিমাণে কাজ করতে হবে। অর্থাৎ পার্টস অফ স্পিচ যে জায়গাটা, সেই জায়গাতে হচ্ছে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখা লাগবে। আর এর পাশাপাশি সেন্টেন্স ট্রান্সফরমেশনের জন্য ভয়েস আছে, ন্যারেশন আছে, কম্পারিজন আছে, ডিগ্রি কম্পারিজন, যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অথবা হচ্ছে আপনার অনেক সময় অ্যাসার্টিভ, নেগেটিভ, ইম্পেরেটিভ, এই টাইপের যে সেন্টেন্স ট্রান্সফরমেশন গুলো হয় সেগুলোর উপরও কিন্তু আমরা জোর দিব। ঠিক আছে, আর প্রিপোজিশন এগুলো হচ্ছে ওই পার্ট অফ স্পিচের ভিতরে পড়ে যায়, ফিক্সড আসতে পারে, জেনারেল আসতে পারে। বাট যেটা হয় আমার হচ্ছে এত বেশি শ্রম, প্রিপোজিশন আমি 700-800 মুখস্থ করবো, বা আমি এখানে বসে বসে হচ্ছে সব রুল পড়বো, হয়তো রুল আমি দিব 100-120টা রুল দিব, ওর বাইরে আসার কথা না, বা হচ্ছে কিছু স্পেসিফিক রুল ধরে ধরে পড়াবো এবং প্রচুর পরিমাণ প্রশ্ন সলভ করাবো। আশা করি ওগুলোর ভিতরে ইংরেজি গ্রামারের যতটুকু হচ্ছে আপনার প্রয়োজন ততটুকু হয়ে যাবে, নন ক্যাডারের জন্য প্লাস এনএসআই এর জন্য। ঠিক আছে, আর ভোকাবুলারি দেখছেন, ভোকাবুলারি খুবই কম আসে, খুবই কম আসে, এবং এটা পিএসসি তেও দেখবেন 35 মার্কের ইংরেজি, সেখানে তো 3টা বা 4টা ভোকাবুলারি আসে। তো ভোকাবুলারির উপরে এত বেশি জোর দেওয়ার দরকার নাই। যারা ভোকাবুলারি একটু কম পারেন তারা ছেড়ে দিতে পারেন, অথবা হচ্ছে আপনাদেরকে কিছু শীট দেওয়া হবে,
এই শীট গুলো একটু দেখে যেতে পারেন। 500-600 ভোকাবুলারি হয়তো আমি দিয়ে দিলাম। কিছু বেছে বেছে হচ্ছে আপনার ওয়ার্ড সাবস্টিটিউশন গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে ইডিয়মস একদম গুরুত্বপূর্ণ যেগুলো, এরকম অল্প অল্প কিছু যদি আমি বেছে বেছে দিই, ওগুলো একটু হচ্ছে রিভাইজ করে যেতে পারেন। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমরা থ্রু আউট দ্য কোর্স আমরা ডিজাইন করি কি, যে প্রতিদিন 5টা 10টা করে ছোট ছোট করে পড়াই, মানে স্মল স্টেপ এট আ টাইম। হ্যাঁ, আপনার একটা প্রবাদ তো দেখছিনি, যে হচ্ছে আপনার একটা হচ্ছে ছোট বাচ্চা, সে ছোটবেলা থেকে একটা গরুর যে বাছুর, সে বাছুরকে হচ্ছে কোলে নিত। হ্যাঁ, তো এরকম করতে করতে সেও আস্তে আস্তে বড় হয়েছে, এবং ওই বাছুরটাও একসময় বড় একটা ষাঁড়ে পরিণত হয়েছে। বাট স্টিল সে বাছুরটাকে, এই সে ছোটবেলা বাছুরটাকে আলগাইতো, প্রতিদিন বাছুরও বড় হয়েছে, সেও বড় হয়েছে, অল্প অল্প করে সে যে তার ওয়েট নিছে। হ্যাঁ, তো তার কাছে কোনোদিন মনে হয় না যে এই বাছুরটা কোনো এক সময় ষাঁড় হয়ে গেছে, বা হচ্ছে এটা যে এত ভারী হয়ে গেছে। সে এক সময় ওই আজ থেকে 20 বছর বা 15 বছর পরে সেই দেখা যাচ্ছে যে সেই ষাঁড়টাকে আপনার হয়তো কয়েকশো কেজি হবে, সেই ষাঁড়টাকে সে আলগে দিতে মানে উঁচু করতে পারতেছে। কারণ কি, তার ওই যে আপনার মাসল তো সেভাবে বিল্ড আপ হয়েছে, তাই না? তো আপনাকে সেভাবে বিল্ড আপ করতে হবে, ভোকাবুলারি, বিরোচন, এই পার্ট গুলোর জন্য নিজেকে এইভাবে আস্তে 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 ডেভেলপ করতে হবে। প্রতিদিন 5টা 10টা করে অল্প অল্প পড়লে প্রথমে মনে থাকবে না, বিরক্ত লাগবে। বাট আস্তে 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 পড়লে দেখবেন যে একটা সময়কে ভালো একটা ভোকাবুলারি হয়ে যায়। বাট স্টিল আমার এই জায়গায় ভোকাবুলারি কম ইম্পর্টেন্ট, সে কারণে আপনাদের হয়তো ব্যাংকের মতো 1500 ভোকাবুলারি পড়াবো না। স্পেসিফিক অল্প কিছু ভোকাবুলারি, যেগুলো না পড়লেই না, যেটা আসলে ম্যাক্সিমাম পোলাপান পারবে, সেই টাইপের ভোকাবুলারি পড়াবো। হ্যাঁ, যাতে হচ্ছে আপনারা অ্যাটলিস্ট হচ্ছে লেফট আউট ফিল না করেন পরীক্ষার হলে। এবং যেটা বললাম, অল্প 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 করে নিজে করে তুলতে হয়। ভোকাবুলারি না, ফ্রি হ্যান্ড রাইটিং ও আমি সেম হয়তো আপনাদের সাথে কাজটা করবো। সপ্তাহে একদিন হয়তো ফ্রি হ্যান্ড রাইটিং টাইপের কিছুটা রাখলে, তো অল্প 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 করে প্রতি প্রতি সপ্তাহে একটু একটু লেখার অভ্যাস করতে 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 3.5 মাস পরে গিয়ে আপনারা দেখবেন যে হাতটা বেশ ফাস্ট হয়ে গিয়েছে, তাই না? এটা আউট অফ নো হেয়ার। 15 দিন পর পরীক্ষা ডেট দিছে, আপনি 15 দিনে হচ্ছে একদম ফ্রি হ্যান্ড রাইটিং এর বস হয়ে যাবেন। একদম দেশ বিদেশে কি ইস্যু চলে, কি নিরাপত্তা ইস্যু চলে, কোন জায়গায় কি রাজনীতি চলতেছে, এত কিছু জেনে যাবেন। এগুলো সম্ভব না। হ্যাঁ ভাইয়া, পত্রিকা পড়ো, পত্রিকা পড়ো, পত্রিকা পড়ো, সময় কই? একটা পত্রিকা ভালো মতো পড়তে গেলে দিনে 1.5 ঘন্টা সময় লাগে। টাইম আছে 1.5 ঘন্টা এখানে স্পেন্ড করা, সেখানে হচ্ছে আপনার যেখানে এত কিছু এখানে পড়ে আছে, তাই না? তো এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের স্পেসিফিক জায়গাতে আমাদের হিট করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এই আর কি, মোটামুটি হয়তো একটা আইডিয়া দিতে পেরেছি যে ইংলিশ ভোকাবুলারির ক্ষেত্রে যে ওয়ার্ড সাবস্টিটিউশন টুকটাক চলে আসে, মিনিং আসে, সিনোনিম আসে, সবই আসে, আসে নাকি সবই আসে। বাট হচ্ছে আমরা এখানে অল্প অল্প করে পড়াবো। স্পেলিং আমি হয়তো ব্যাংক ব্যাচে হচ্ছে 400 পড়াই, আপনাদের হয়তো 100-120টার মতো স্পেলিং দিব। অ্যানালজি হয়তো হচ্ছে আপনার হয়তো 100-120টা স্পেলিং অ্যানালজি দিব আসার মতো, নন ক্যাডার পরীক্ষা আসার মতো। ঠিক আছে, ফ্যাকাল্টি বেস দিব না। তো এইগুলা হচ্ছে মোটামুটি পড়ে গেলে হোপফুলি খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, এরপর আপনি চিন্তা করেন যে আপনার ম্যাথস ম্যাথস কিন্তু হচ্ছে আপনার বাংলা এবং ইংলিশ উভয়ই আসছে। এখন আপনি কোনটা ফলো করবেন? বিগত যেই গ্যাজেটটা দিয়ে সিলেবাস নির্দিষ্ট করে দেওয়ার পরে ম্যাথস আমার জানা মতে ফিল্ড অফিসার এবং এডিতে দুটার ক্ষেত্রে বাংলায় এসেছে। সেক্ষেত্রে এটা একটা ভালো সাইন। আর নন ক্যাডারও বাংলায় ম্যাথস এসে থাকে। সো আমরা যেটা করব, মানে আমি আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো, এবং আমরা এটা হচ্ছে পরবর্তী যে কোর্স যেটা আছে আমাদের, সেটা তো ফলো করবো, যে আমরা আপনাদেরকে ম্যাথ করাবো বিসিএস স্টাইলে, অর্থাৎ 9-10 এর বই ভিত্তিক এবং হচ্ছে টপিক ভিত্তিক। হ্যাঁ, দুইটা কম্বিনেশন। প্লাস আমি কি করব, আপনাদেরকে হচ্ছে ইংরেজি যে টার্ম গুলো আছে, ইংলিশ টার্মস হচ্ছে আপনাদেরকে একটু পরিচিত করা লাগবে। আপনি হুট করে হচ্ছে একটা চলে আসলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা এটা যেন হচ্ছে আপনি সমকোণী বা এই টাইপের যে একটা ত্রিভুজ বুঝাইতেছে, সমবাহু ত্রিভুজ বুঝাইতেছে, এগুলা যদি আপনি পরীক্ষার হলে, মানে আপনি পারা জিনিস, এই জিনিসটা বাংলায় দিলে আপনি পারতেন, বাট ইংরেজিতে আসে দেখে আপনি পারেন না, এরকম হয়তো যদি না হয়, সে কারণে ইংরেজি টার্ম গুলোর উপরে আমরা ম্যাথ করবো বাংলায়। কিন্তু বাংলা করার পরেও আমার হচ্ছে 5-6টা ম্যাথ আমি ইংরেজিতে করবো, টার্মস গুলো হচ্ছে ইংরেজিতে শিখে রাখবো। এটা আমার পরবর্তীতে অন্যান্য যে এক্সাম গুলো ফ্যাকাল্টি বেস, সেগুলোতে আশা করি আপনাদেরকে কাজে লাগবে। ঠিক আছে, এবং আপনাদেরকে আমি সাজেস্ট করবো যারা হচ্ছে ম্যাথস করবেন, বাংলা টাইপের যে ম্যাথ, অর্থাৎ এই যে ম্যাথ আওয়ার বা ম্যাথ ককটেল যেগুলো বাজারে পাওয়া যায়, এই টাইপের যে ম্যাথ, সেই ম্যাথ গুলো হচ্ছে আপনারা বইগুলো ফলো করে সেগুলোর পাশাপাশি ইংরেজি টার্ম গুলো হচ্ছে আপনার শিখে নিতে হবে। কিন্তু আমার জানা মতো ওই ম্যাথ বইগুলোতে ইংরেজি টার্ম থাকে না। ঠিক আছে, আচ্ছা জানা বিগত বছর কোশ্চেন আমি দেখি, বিগত বছর 10টা কোশ্চেনের মধ্যে এসেছিল, এটিতেও তারও বেশি এসেছিল। মোটামুটি অত বেশি কঠিন কোশ্চেন আসে না, 8%, মানে এটা হচ্ছে পারা যায়। ঠিক আছে, বিভাজ্য নয় কোনটা, মানে খুবই ছোট ছোট হচ্ছে, আপনার অত বেশি ডিটেলে আসে না। হ্যাঁ, অত বেশি হচ্ছে ভিতর থেকে কোশ্চেন আসে না। আবার হচ্ছে দেখবেন যে আহ আপনার খুবই খুবই বেসিক, আপনার হচ্ছে লাভ ক্ষতি, আপনার হচ্ছে মিশ্রণ, অনুপাত, আপনার হচ্ছে নল চৌবাচ্চার ম্যাথ, হ্যাঁ, নাম্বার সিস্টেমের ভিতর জোড় বিজোড়, মৌলিক সংখ্যা, রুট সংখ্যা, নাম্বার প্রপার্টি যেগুলো, এরপর হচ্ছে আমার হচ্ছে গড়, ঠিক আছে, অ্যাভারেজ, এরপরে আমাদের হচ্ছে প্রবলেম অন নাম্বার, প্রবলেম অন হচ্ছে আমাদের এইজেস, ঠিক আছে, মানে বয়স বিষয়ক সমস্যা, এরকম প্রায়োগিক বিষয়গুলো থেকে বেশি বেশি আসে। হ্যাঁ, একদম হচ্ছে বেসিক ম্যাথ অত ইয়াটা আসে না। যেমন এগুলো হচ্ছে খুবই খুবই ইজি কোশ্চেন। এই ম্যাথ যদি আমি আপনারা যদি নাম্বার সিস্টেম থেকে 10টা ম্যাথ দিই, ভাই 10টা ম্যাথ করে নাম্বার সিস্টেমে এই ম্যাথটা থাকবে। ঠিক আছে, এই ম্যাথটা থাকবেই, যে কোন একটা সংখ্যা 5 বার, 5, 5, 7, 8, প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে আপনার 20 বার আসে।
হ্যাঁ, ১ থেকে শুরু করে সবগুলো সংখ্যা আপনার ২০ বার আসে। এটা হচ্ছে মুখস্থ। আমি যদি ১০ টা ম্যাথ আপনাদেরকে দাগিয়ে দিতাম এই ম্যাথটা থাকতো। তাই না? তাইলে অত ডিটেইলে অত উড়াধুরা কোয়েশ্চেন আসে না। আমাদের হচ্ছে ওই যে যেটা বললাম আমি চেষ্টা করব ৫০০ ম্যাথ বুঝিয়ে দেওয়ার জন্য। এই ৫০০ ম্যাথ হচ্ছে একটু নাড়াচাড়া করে পড়লে আশা করি হচ্ছে ম্যাথস মোটামুটি কভার করা যাবে। খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আর যেটা বললাম ইংরেজির টার্ম সহ আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন ম্যাথগুলো। ইংরেজি দুই একটা হচ্ছে হাতে হাতে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। না হলে হচ্ছে অনেক সময় যদি আল্লাহ না করুক ইংরেজিতে কোশ্চেন চলে আসে, আসে না, আসার কথা না। চলে আসলো তখন কি করবেন? তাই না? তখন হচ্ছে ব্যাংকের পোলাপান কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। ব্যাংকের পোলাপান কিন্তু ইয়াতে অ্যাডভান্টেজ হবে না যে বাংলা সাহিত্য বা বাংলা যে পার্ট গুলো ওগুলো তো ওরা তো পড়াশোনা করে কি? ওরা পড়াশোনা করতেছে যে আপনার একদম ফোকাসই থাকে হচ্ছে ব্যাংকের, এবং ব্যাংকের তো কাটমার্ক হচ্ছে একটা নির্দিষ্ট পর্যায়ের বেশি হয় না। সো ওরা একটু কনজারভেটিভ খেলা খেলে। আপনি আপনার খেলা খেলতে হবে কি? আপনি হচ্ছে আক্রমণাত্মক খেলা খেলবেন এবং আপনি জানেন যে এসব জিনিস পড়লে কভার হয়ে যায়। ওরা তো দুনিয়ার সবকিছু পড়ে আসা পরীক্ষার ভিতর কনফিউজ হয়ে যাবে। তো তাদেরকে তারা যেন এজ না পায়। ইংরেজিতে একটা কোশ্চেন দিয়ে দিল ম্যাথের, তারা যদি একটা বাড়তি এজ না পায় সে জায়গাতে হচ্ছে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে আমার ম্যাথ। জিকের যে পার্টটা আছে, জিকের পার্টটা আপনি দেখবেন যে জিকেতে হচ্ছে আপনার এই ইয়ার মতো না, জিকে যথেষ্ট হার্ড হয়। জিকে একদম পুরোপুরি হচ্ছে আপনাদের বিসিএস এর সিলেবাসের কাছাকাছি সিলেবাস আপনার পড়াশোনা করতে হবে। যেমন আমার ইতিহাস পড়তে হবে, মুক্তিযুদ্ধ পড়তে হবে, সংবিধান পড়তে হবে, জাতীয় বিষয়গুলি পড়তে হবে। তাই না? মানে একদম যেই আমি বিসিএস এর ক্ষেত্রে যা পড়ি এখানে সবকিছু পড়তে হবে। কিন্তু আমার বেশি বেশি কোশ্চেন আসে কোথা থেকে? যে বিখ্যাত স্থান থেকে কোশ্চেন আসে, অর্থাৎ আন্তর্জাতিক অ্যারেনাতে গিয়ে। হ্যাঁ, কোন জায়গায় যুদ্ধ চলতেছে, কোন কোন সীমা এবং বিরোধপূর্ণ অঞ্চল রয়েছে পৃথিবীতে, বিভিন্ন লাইন আছে, লাইন অফ কন্ট্রোল, ম্যাজিনো লাইন, ঠিক আছে, এরকম অনেকগুলো লাইন আছে। এরকম লাইনগুলো কোনটা কোথায় অবস্থিত, 38 ডিগ্রি নর্থ, এটা অ্যাকচুয়ালি কোন দুইটা দেশকে হচ্ছে বিভক্ত করেছে, এরকম যে জায়গাগুলো এগুলো জানতে হবে। কোন জায়গায় যুদ্ধ চলতেছে, কেন চলতেছে, এটা হচ্ছে ভবিষ্যৎ কি, এই টাইপের যে বিষয়গুলো সেগুলো জানতে হবে, বোথ ফর ট্রিলিয়ন রিটেন। কারণ রিটেনে কিন্তু আপনাদেরকে লিখে রাখেন, ফোকাস যদি আসে একটা হচ্ছে আপনার আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুস অথবা নিরাপত্তা রিলেটেড ইস্যুস নিয়ে আপনার লিখতেই হবে 15 মার্কের কোশ্চেন, বা দুইটা 5 5 10 মার্কের টিকা লিখতেই হবে। হ্যাঁ, যুদ্ধ বিগ্রহ এবং হচ্ছে এই ইস্যুস নিয়ে। ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু আমাদের এই জায়গাটায় ভালো পরিমাণ একটা ইয়া করতে হবে। আন্তর্জাতিক রাজনীতির যে বিভিন্ন ইস্যু গুলো আছে সেই জায়গাগুলো আমার জানতে হবে। আন্তর্জাতিক নিরাপত্তা রিলেটেড যেই আন্তর্জাতিক সংস্থা আছে লাইক ইন্টারপোল বা আপনার মোসাদ আছে, আপনার ইয়ার ইসরায়েলের, এরকম করে রাশিয়ার আছে কেজিবি, মানে এই যে হচ্ছে আপনার যে ইয়াগুলো সেগুলো হচ্ছে আপনার জানা লাগবে কোনটা কোন দেশের, কোনটা কোন দেশের নিরাপত্তার জন্য দায়ী। ঠিক আছে? বা হচ্ছে আপনার আমেরিকার হইতেছে বর্ডার যারা ইয়া করে তারা কি, তারা হচ্ছে কাস্টমস এন্ড জানি বর্ডার কন্ট্রোল না কি জানি নামগুলো জানতে হবে। ঠিক আছে? তাহলে এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আন্তর্জাতিক বাণিজ্য খুবই ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক বাণিজ্য রিসেন্ট যে চুক্তিগুলো হচ্ছে আমাদের আমাদের কিন্তু বর্তমান আলোচিত সবচেয়ে আলোচিত টপিক কি এখন, কিন্তু ওই যে এত কিছু কিন্তু আলোচিত না এখন, কিন্তু বাণিজ্যটা কিন্তু খুব বেশি। যে আজকেও বিডার মিটিং হলো, আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু একদম হট টপিক। ঠিক আছে? তো বাণিজ্য আগামী 4 5 মাস হট টপিক থাকবে এবং বাণিজ্য নিয়ে দেখবেন যে প্রচুর কাজ হবে। এটা হয়তো দেশের জন্য ভালো। আমরা বিসিএস এর সিলেবাসেও দেখবেন যে বাণিজ্যের একটা প্রভাব থাকবে, বা আপনাদের জন্য বাণিজ্যকে হয়তো আরো ডিটেলে গিয়ে পড়তে হবে। ঠিক আছে? বিভিন্ন জায়গার হইতেছে ভৌগোলিক অবস্থান বা ভূগোল যে জায়গাগুলো আছে, লাইক কোন জায়গা হচ্ছে আন্দিজ পর্বতমালা, এগুলো কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জিনিসপাতি। হ্যাঁ, মানে ভূ রাজনীতি আমরা বলি না, স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জিনিসপাতি। এবং কোন জায়গায় হচ্ছে প্রাকৃতিক সম্পদ আছে, কেন হচ্ছে লাগে আপনার মধ্যপ্রাচ্যে এত সংকট কেন হয়, কারণ সেখানে কিছু প্রাকৃতিক সম্পদ আছে। ঠিক আছে? সেই কারণেই তো হচ্ছে। তাই না? তাহলে এই যে এগুলো হচ্ছে পিছনের কাহিনী জানা লাগবে, এগুলো ভূ রাজনীতির বিভিন্ন ইস্যুস জানা লাগবে। তাই না? বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা থেকে একটা কোশ্চেন আসবে মাস্ট। 10টা বা 12টা হইতেছে গোয়েন্দা সংস্থা, একটু ডিটেলে পড়ে যাবেন, ওখান থেকে একটা কোশ্চেন পাবেন মাস্ট। খেলাধুলা টুকটাক কোশ্চেন আসে, পদক পুরস্কার থেকে কোশ্চেন আসে, পরিবেশ থেকে টুকটাক কোশ্চেন আসে। আপনার বিভিন্ন আন্তর্জাতিক যেই আন্তর্জাতিক যে সংস্থাগুলো, প্রধান ইতিহাস এবং কার্যালয়, এগুলো থেকে খুবই লিখে রাখেন, 2টা 3টা কোশ্চেন আপনি পেতে যাচ্ছেন। আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি এবং সম্মেলন থেকে 2টা 3টা কোশ্চেন পেতে যাচ্ছেন। সাম্প্রতিক ভাই, সাম্প্রতিক কি হচ্ছে আপনার মেইন 30টা যদি কোশ্চেন দেয় বা 20টা যদি কোশ্চেন দেয় জিকে, এর ভিতর 10টা কোশ্চেন হবে সাম্প্রতিক এবং বিভিন্ন রিপোর্ট সমীক্ষা বেসড। সাম্প্রতিক বেসড, একদম সম্প্রতি। যেমন হচ্ছে আপনি বিগত ইয়া দেখবেন যে আমি সামনে দেখাচ্ছি আর দৈনন্দিন বিজ্ঞান থেকে গত বছর দেখে 4টা 5টা 10টা করে আপনার 5টা হচ্ছে আপনার বিজ্ঞান, 5টা হইতেছে হচ্ছে আপনার আইসিটি থেকে চলে আসছে, কিন্তু আপনার সিলেবাসে কিন্তু বিজ্ঞান এবং আইসিটি নাই। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি জিকের ভিতরে পড়ে গেছে। রাইট? আমার দৈনন্দিন বিজ্ঞান কিন্তু বিসিএস এর স্টাইলে একটু পড়াশোনা করতে হবে। বাংলাদেশের সরকার ব্যবস্থা 100 ইম্পর্টেন্ট। বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন, রাজনৈতিক যে দলগুলো আছে, কতগুলো নিবন্ধন আছে, কোন কোনটা হচ্ছে বাতিল করা হয়েছে, সর্বশেষ কোনটাকে হচ্ছে আপনার নিবন্ধন দেওয়া হয়েছে, বাংলাদেশের নির্বাচনের ইতিহাস, এটা কততম সর্বশেষ নির্বাচন, কততম নির্বাচন ছিল, পরবর্তী নির্বাচন কততম নির্বাচন হবে। ঠিক আছে? বা হচ্ছে আপনার কোন নির্বাচন হচ্ছে আপনার মানে এই টাইপের হচ্ছে অনেক কিছু হচ্ছে আপনি ইস্যু হতে পারে। ঠিক আছে? এনএসআই কিন্তু একটা বড় কাজ করে থাকে বিভিন্ন নির্বাচন এবং রাজনৈতিক ইস্যুস নিয়ে। ঠিক আছে? তো সেই কারণ থেকে আপনার এই জায়গাতে একটু জোর দিয়ে পড়াশোনা করতে হবে। অর্থাৎ বিসিএস এর সিলেবাসে, রিটেনের সিলেবাসের হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার,
এবং হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার, 9 নম্বর না 10 নম্বর, 10 নম্বর এবং 12 নম্বর চ্যাপ্টার বিশেষ রিটেন সিলেবাসে। আর প্রিলি সিলেবাসে কত, অনেকদিন প্রিলি পড়ি না, আমি ভুলে গেছি, বাট এগুলো কিন্তু হচ্ছে আমাদের খুবই খুবই জানতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে জানতে হবে, যে পররাষ্ট্রনীতিও কিন্তু বাংলাদেশের সিকিউরিটির সাথে অনেকাংশে জড়িত, তাই না? এবং এই সিকিউরিটি কিন্তু আপনার অভ্যন্তরে আপনার যারা হচ্ছে কর্মকর্তা হবেন তারা তাদের কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। So, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের অর্থনীতি এবং শিল্প, এদের যে বিকাশ, এগুলাও কিন্তু হচ্ছে আপনার এক্সটার্নাল থ্রেট থেকে রক্ষা করাও কিন্তু আপনাদের দায়িত্বের ভিতরে হয়তো কোনো এক সময় পড়বে ইনশাল্লাহ। তো ওই জায়গা থেকে চিন্তা করলে আমাদের এই জায়গাগুলো কভার করতে হবে। এবং আপনি ধরে রাখেন যে বিসিএস এ প্রিলি এবং রিটেন এটা কম্বাইন, ঠিক আছে? প্রিলি এবং রিটেন আমি বলবো, ঠিক আছে, দুইটারই হচ্ছে জিস্ট পড়াশোনা, নট নেসারিলি যে আমার একদম ডিপে গিয়ে অনেক কিছু জানতে হবে। জিস্ট পড়াশোনাটা আমার জিকে থেকে হিউজ সিলেবাস উপর উপর থেকে আমার পড়তে হবে, কোনোটা ধরে একদম ডিপে চলে যাওয়া যাবে না। হ্যাঁ, যেটা বললাম যে গোয়েন্দা সংস্থা 10টা 12টা পড়লে কমন পড়ে যায়, এরকম উপর উপর দিয়ে আমার পড়তে হবে। একদম হইতেছে আমার জাতীয় বিষয়গুলি বা সংবিধানের একদম আগাটো গোড়া হচ্ছে মুখস্থ টুখস্থ করে ফেলাম, বিশেষ যা করি আমরা রিটেনের জন্য, প্রিলির জন্য অত ডিটেলে হয়তো হবে না। সংবিধান থেকে আমি হয়তো আপনাদেরকে 30টা কোশ্চেন দিব, যে ভাই এই 30টা ধারা পড়েন বা 30টা প্রশ্ন পড়েন, এখান থেকে কোশ্চেন আসবে, ওখান থেকে কমন পড়বে। মানে উপর উপর দিয়ে আমার পড়তে হবে, একদম ভিতরে ঢোকা যাবে না, কিন্তু আওতাটা অনেক বড়। তো এইখানে মানুষজন ভুল করবে কি, এই ব্যাংকের মতো, ব্যাংকে অল্প অল্প সিলেবাস, সেখানে হচ্ছে অনেক ডিপে যাওয়া লাগে। এবং ডিপে ডুবে যাওয়ার দরকার নাই ভাই, সাম্প্রতিকের উপর আমাদের একটু বেসিক জোর দিতে হবে। আমরা চেষ্টা করবো যে আমাদের যে কোর্স বা ইয়াতে আছে, মাসিক অথবা হচ্ছে পাক্ষিক সাম্প্রতিক আপডেট টাপডেট আপনাদেরকে দেওয়া হবে, হ্যাঁ, বিভিন্ন সোর্স থেকে। তো সেই সেই জায়গাগুলোতে আপনাদের একটু জোর দেওয়া হবে। পাশাপাশি হচ্ছে স্ট্যাটিক অনেক জিকে আসে, স্ট্যাটিক বলতে যেগুলো পরিবর্তন হয়, মানে সাম্প্রতিক ছাড়া যত জিকে আছে, এগুলো অনেক কিছু আসে। এবং স্পেসিফিক কোন কোন জায়গাতে কোশ্চেন আসে সেই জায়গাগুলো হচ্ছে ধরে ধরে যদি পড়তে পারেন, তাইলে মনে করেন যে জিকে তে একটা ভালো মার্ক। এবং জিকেটা হচ্ছে আপনার ডিপেন্ড করে, মানে এনএসআই এর নন ক্যাডার পরীক্ষাগুলোর জন্য জিকে হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। বিসিএস এও কিন্তু জিকে ডিসাইডিং ফ্যাক্টর না, অন্য অন্য অনেক দিক দিয়ে আপনি কভার করতে পারবেন, কিন্তু নন ক্যাডার এবং আপনার এই এনএসআই টাইপের যে জব গুলো বা এই টাইপের যত জব আছে, মানে নন ফ্যাকাল্টি বেসড যে জব গুলো হবে, সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই জিকে সবচেয়ে বড় ভূমিকা আপনার পালন করবে। ঠিক আছে, জিকে তে হচ্ছে আমরা একটু ইয়া করবো। এবং আপনারা হয়তো আমি অল্প কিছু কোশ্চেন, আমি সবগুলো আনি নাই, অল্প কিছু কোশ্চেন দেখেন যে বৃহৎ সিটি কর্পোরেশন কোনটা, যে জাতীয় জাতীয় শান্তিরক্ষা মিশনের জুডিশিয়াল এক্সপার্ট হিসাবে বাংলাদেশের কতজন নারী বিচারক নিয়োগ পান, এটা হচ্ছে 4 জন নিয়োগ পান, ঠিক আছে। এবং আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের হচ্ছে ট্রেনিং চলতেছে, আপনারা জানেন। এই ট্রেনিং এ আমাদের এর ভিতরে হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ একজন ম্যাডাম এসেছিলেন, তিনি হচ্ছে এই 4 জনের ভিতরে একজন ছিলেন। তো তার কাছ থেকে আমরা তিনি হচ্ছে সোমালিয়াতে পোস্টেড ছিলেন 1 বছরের মতো খুব সম্ভবত। তো তার কাছ থেকে তার অভিজ্ঞতা আমাদের শোনার সৌভাগ্য হয়েছিল, ঠিক আছে। তাহলে এগুলা কিন্তু খুবই রিসেন্ট টাইপের ইস্যুস। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনার জানতে হবে। বাংলাদেশ আন্তর্জাতিক একদিনের খেলায় জয়লাভ করে, এগুলো স্ট্যাটিক জিকে, খেলাধুলা যেটা ইয়ে আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন দেশ থেকে, এগুলো স্ট্যাটিক, ঠিক আছে, চেঞ্জ হবে না। তো এগুলো দিয়ে আপনার তো কোশ্চেন আসবে না। আর পিপিপি এর পূর্ণরূপ কি, এগুলো স্ট্যাটিক জিকে, ঠিক আছে। এরপরে ধরেন যে হয়ে গেল, দুঃখিত। আচ্ছা, ওপেক এর সদর দপ্তর, যেটা বললাম যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, হ্যাঁ, এবং বিশেষ করে আপনার এই নিরাপত্তার সাথে বা আপনার সম্পদ, প্রাকৃতিক ভূগোল এবং প্রাকৃতিক সম্পদ। তো ওপেক গুলা কি, প্রাকৃতিক সম্পদের তেল, পেট্রোলিয়াম, তেল না অ্যাকচুয়ালি, পেট্রোলিয়ামের হচ্ছে লাগা আপনার ইয়া, তাই না? তো সেই জায়গা থেকে চিন্তা করলে যেটা সদর দপ্তর কোথায়, ওপেক প্লাস এর সদস্য সংখ্যা কত, ওপেক এর সদস্য সংখ্যা কত, কে হচ্ছে ওপেক, ওপেক এর সদস্য নয় তবে ওপেক প্লাস এর সদস্য, কে হইতেছে হচ্ছে ওপেক থেকে বের হয়ে গেছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আপনার নিয়মিত চলে আসে। নর্ড স্ট্রিম 2 পাইপলাইনটা কোন সাগরের তল, এগুলো কিন্তু হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জিনিসপাতি, এগুলোর জন্য যুদ্ধ হয়, এগুলোর জন্য হচ্ছে আপনার এগুলো ঘিরে রাজনীতি, তাই না? বর্তমান বিশ্বে তেল উৎপাদন দেখেন, তেলের বা হচ্ছে পেট্রোলিয়াম রিলেটেড 3টা কোশ্চেন, তাই না? ভূ রাজনীতির একটা বড় অংশ জুড়ে আছে হচ্ছে আপনার এই প্রাকৃতিক সম্পদ। আর বাকিটা হচ্ছে দেখবেন যে খনিজ সম্পদের ভিতরেও যে আপনার সিলিকন, চিপ টিপ, এগুলা কিন্তু হচ্ছে অনেক বেশি ডেসপুটেড জিনিসপাতি, তাই না? মানে এগুলা নিয়েই কিন্তু আলটিমেটলি আন্তর্জাতিক পলিটিক্স গুলো হয়। তাহলে এই জায়গা সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে, বিশেষ করে আন্তর্জাতিক যে পলিটিক্স গুলোর যে মেইন যে হচ্ছে কারক, হ্যাঁ, তো ক্রীড়ানক, এদের সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। টুলস গুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, কি নিয়ে আসলে ঝামেলাগুলো হচ্ছে সেটা নিয়ে হচ্ছে ইয়া করতে হবে। হয়তো সামনে একটা ইস্যু সামনে টেনে আপনার দেখা যাচ্ছে যে যুদ্ধ বেজে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে নর্ড স্ট্রিম 2 এটা কিন্তু একটা ব্যাকে একটা কারণ ছিল। হ্যাঁ, হয়তো আপনার এটা নর্ড স্ট্রিম 2 আপনারা হয়তো শুনছেন বা শুনেন নাই, তাই না? তাহলে এই যে আমাদের এই জায়গাগুলোতে কিন্তু জোর দিতে হবে, ঠিক আছে। আমাদের ব্যাকে অনেক কিছু আছে যেগুলো হয়তো আমাদের সরাসরি হচ্ছে পত্র পত্রিকায় পাওয়া যায় না, ঠিক আছে। এগুলো কিন্তু হচ্ছে ব্যাক এন্ডে হচ্ছে আমাদের বেশ ভালোভাবে হচ্ছে আমাদের কভার করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মোসাদের সদর দপ্তর কোথায়, এটা প্রশ্ন আসছে। মোসাদ নিয়ে আমাদের সময় কোশ্চেন আসছিল, এটা প্রতি বছরই এই 10টা 12টা হচ্ছে আপনার ইয়ে আছে, ফ্রান্সের হইতেছে গোয়েন্দা সংস্থা কোনটা,
আপনার হইতেছে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা কোনটা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কোনটা, এটা হচ্ছে কোনটা কোন জায়গায় হচ্ছে এটা ইয়া, তাই না? তো এই যে এটা হচ্ছে তেল আবিব ছিল, আমি জানি না এখন জেরুজালেমে নিচ্ছে কিনা, তেল আবিব হচ্ছে রাজধানী ছিল। হ্যাঁ, তো ওই সময় হচ্ছে মোসাদের ইয়াটা ওখানে ছিল। আচ্ছা, এরপর হচ্ছে 25তম শীতকালীন অলিম্পিক কোন শহরে, যেটা হচ্ছে আপনার খেলাধুলা সাম্প্রতিক আর কি, মানে এটা ওটা হচ্ছে খুব সম্ভবত ওই বছরই বা তারপরের বছর খুব সম্ভবত ওই বছরই আয়োজন হয়েছিল, তো এটা সাম্প্রতিক থেকে চলে এসেছে। এরপরে আসেন যে হচ্ছে আপনার দৈনন্দিন বিজ্ঞান থেকে দেখেন একটা ভালো পরিমাণ কোশ্চেন চলে আসে, 5টা কোশ্চেন আসছিল। যে হচ্ছে আপনার কাগজের রাসায়নিক উপাদান কি, রক্ত শূন্যতা হলে হচ্ছে আপনার কি হয়, পানিতে দীর্ঘতম কোষ কোনটা, ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত। তো এগুলা কিন্তু আপনার একদম ব্যাংকের জন্য যে আমরা অল্প অল্প করে পড়ি ওই টাইপের আহ বিজ্ঞান না, লিটারালি বিসিএস এর বিজ্ঞান, একটু ডিটেলের বিজ্ঞান, তাই না? মুখস্থ জিনিস, পারার মতো জিনিস, মানে বিসিএস তো অনেক কিছু যে পারা যায় না, 8টা বা 9টা বা 10টা ম্যাক্সিমাম পারা যায়, এর বাকিগুলো পারতে খবর হয়ে যায়। ওরকম আলাদা কোশ্চেন দিবে না, চেনা পরিচিত কোশ্চেন দিবে, কিন্তু সিলেবাস কিন্তু বিসিএস এর ম্যাক্সিমাম জায়গাটাই কভার করবে। ফিজিক্সও কভার করে, আবার কেমিস্ট্রিও কভার করে, আবার হচ্ছে আপনার বায়োলজি কভার করে। বাট হচ্ছে দেখা যায় কি কেমিস্ট্রি এবং বায়োলজির উপর জোর বেশি থাকে, ফিজিক্স এর থেকে তুলনামূলক কম আছে, কারণ ফিজিক্স আসলে নিরাপত্তার সাথে অতটাও আসলে ওতপ্রোতভাবে জড়িত না, কিন্তু কেমিক্যালস হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, বা এগুলো কাঁচামাল এবং এভরিথিং আমাদের হয়তো দেখা যাবে যে আপনাদের হয়তো ইম্পোর্ট কি হচ্ছে সেগুলো কেউ আপনাদেরকে, যারা ভবিষ্যতে কর্মকর্তা হবেন ইনশাল্লাহ, তাদেরকেও এগুলো ইয়ে করতে হবে যে আমাদের যে র মেটেরিয়ালস হিসেবে যে কেমিক্যাল আমরা সেগুলো বিস্ফোরক কিনা, তাই না? কিন্তু যে ফিজিক্স এর অত বেশি যে এখানে বল কত, এখানে হচ্ছে কত অ্যাঙ্গেলে মারা লাগবে, ছাতা কত অ্যাঙ্গেলে ধরা লাগবে, এগুলো কিন্তু অতটা হচ্ছে আপনার অতটাও ইম্পর্টেন্ট ইস্যু না। হালকা পড়বো আমরা, একদম পড়বো না তা না, বাট আমার কেমিস্ট্রি এবং বায়োলজিটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বায়োলজি হচ্ছে যে কোনো ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বায়োলজি আমাদের স্বাস্থ্য এবং এভরিথিং এর সাথে রিলেটেড। আপনাকে আলটিমেটলি সুস্থ থাকতে হবে। আপনি একটা মনে করেন যে যে জবটা করবেন সেটা হচ্ছে আপনার শারীরিক ফিটনেস এবং সুস্থতাটা অনেক বেশি ম্যাটার করবে, তাই না? তাহলে এই জায়গাগুলোতে চিন্তা করলে আমার এগুলো পড়তে হবে, এবং হচ্ছে এটা হচ্ছে অনেকটা পরিবেশও বলা যায়, আবার সায়েন্সও আপনি ফেলতে পারেন। দেখা যাচ্ছে বিজ্ঞান নিয়ে আমার পড়তে হবে, ইভেন হচ্ছে আমার আইসিটি নিয়েও পড়তে হবে। আইসিটি প্রশ্নগুলো আপনারা 5 থেকে 10টা আপনি কোশ্চেন পাইতে পারেন, 5টাই পাবেন, এর বেশি হওয়ার সম্ভাবনা কম, 5 থেকে 10টা, 10টা ম্যাক্সিমাম, যদি আর কি বেশি আসে, বাট 5টা সাধারণত আসে। তো ওখান থেকে আপনি দেখবেন যে হচ্ছে আমাদের চেনা পরিচিত যে জিনিসগুলো, ডাটা প্রসেসিং কে করে, ইন্টেল পেন্টিয়াম কি, এটা হচ্ছে একটা প্রসেসর ছিল, অনেক আগের একটা প্রসেসর ছিল। ল্যান কার্ড অপর নাম কি, এটা হচ্ছে নেটওয়ার্কের ইন্টারফেস, এনআইসি বলি আমরা ল্যান কার্ডকে, তাই না? প্রিন্টারের প্রকারভেদ কি, প্রিন্টারের প্রকারভেদ নয়, এখানে লেজার হয়, ডট ম্যাট্রিক্স, মানে একদম বেসিক টাইপের কোশ্চেন, কম্পিউটার অত ডিটেল, অত বিসিএস লেভেলেও যাওয়া লাগে না, ব্যাংক লেভেলেও যাওয়া যায় না, একদম বেসিক লেভেলের হচ্ছে প্রিলিমিনারি করলে কিন্তু আপনার মোটামুটি আপনি কম্পিউটারটা কভার দিতে পারবেন। ঠিক আছে, সো বুক লিস্টটা পরে আসছে, সো আশা করি একটা হলিস্টিক একটা ভিউ দিতে পারছি যে আমার হচ্ছে প্রিলিমিনারিতে কি হবে। সো প্রিলিমিনারি আমি আবার রিক্যাপ করি, প্রিলিমিনারিতে স্পেসিফিক জায়গা ধরে ধরে পড়তে হবে, আয়ত অনেক বড় হবে, কিন্তু আমি ডিপে যাব না, আমি উপর উপর দিয়ে বেশি পড়বো। ঠিক আছে, এবং বারবার যা পড়বো তা বারবার রিভাইজ দেবো। আমি আবারও বলি, হ্যাঁ, আমি বেশি ভিতরে ঢুকবো না, হলিস্টিক একটা অ্যাপ্রোচ নিবো, উপর উপর থেকে হচ্ছে ডাটাগুলো মাথার ভিতরে নিবো, এবং আলটিমেটলি আমার টার্গেট থাকবে আমার 100% হচ্ছে আমি যাতে আনসার করতে পারি, এবং 100 পাওয়ার মেন্টালিটি নিয়ে হচ্ছে আমার পরিকল্পনা ঢুকতে হবে, না হলে হচ্ছে এই টাইপের জব পাওয়াটা খুব টাফ। হ্যাঁ, তো আশা করি প্রিলি নিয়ে মোটামুটি একটা ওভারঅল আমার হচ্ছে সিলেবাস এবং হচ্ছে স্ট্র্যাটেজি, এই দুইটা কোশ্চেন অ্যানালাইসিস, এগুলা কিন্তু হচ্ছে আশা করি আমি কমপ্লিট করে ফেলছি। স্টিল যদি এগুলো নিয়ে কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, এরপর আমরা বুক লিস্টে চলে যাবো। আমি একটু আপনাদের কোশ্চেন গুলো টেলিগ্রামের গ্রুপের লিঙ্কটা দিবেন কিনা, হ্যাঁ আমরা অবশ্যই হচ্ছে আমাদের পেজের পক্ষ থেকে দিয়ে দিবে। দেশ বিদেশ দুই ক্ষেত্রে বাণিজ্য এখন হরতাল, মানে বাণিজ্যের উপর কিছু না, এই যে ট্রাম্পের 37% বাংলাদেশের উপর শুল্ক, সারা বিশ্বব্যাপী শুল্ক দিয়ে শুল্ক আরোপ করেছে, তাই না? মানে মানে বাণিজ্যই হইতেছে এখন মূল ইয়া, এবং হচ্ছে আপনাদের এক সময় অনেক কিছু ছিল, এখন কিন্তু হচ্ছে আপনার সম্পর্কগুলো কি বাণিজ্য নির্ভর, বা অর্থনৈতিক যে ইকোনমিক ডিপ্লোমেসি যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে, আগে হচ্ছে আপনার দেখেন যে মিলিটারি ডিপ্লোমেসি হচ্ছে একটা ইয়া ছিল, হ্যাঁ, মানে হার্ড পাওয়ার, যেটা হার্ড পাওয়ার চর্চা করতে, এখন কিন্তু বড় বড় দেশগুলো সফট পাওয়ার চর্চা করতে চায়, হার্ড পাওয়ার যেতে চায় না, কারণ এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী, এগুলো হচ্ছে অনেক টাইম কনজিউমিং এর পাশাপাশি আমাদের অনেক বেশি খরচ যায়। আপনি চিন্তা করেন একটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে, রাশিয়া এবং ইউক্রেনকে হচ্ছে আপনার সামাল দিতে গিয়ে আপনার তাদের যে অ্যালাইড রাষ্ট্র, তাদের কি পরিমাণ হচ্ছে আপনার টাকা পয়সা খরচ করা লাগে, কি পরিমাণ, মানে কত কিছু করা লাগে আপনি চিন্তা করেন, তাই না? এবং ক্ষয়ক্ষতি তো হিউজ। তো ওই হার্ড পাওয়ার গুলো হচ্ছে এখন আর কেউ ইউজ করতে চায় না, এখন কি সফট পাওয়ার। ঠিক আছে, মানে হচ্ছে আপনার ওই যে আমি ভুলে গেছি, নিক্সন না রিগ্যান বলছিলেন আর কি, হাতে লাঠি নিয়ে হাসি মুখে হচ্ছে কথা, মানে পিছনে লাঠি রাখবো, মানে দেখতেছে যে হাঁটি কিছু করলে তার হচ্ছে ঠাসকাটা মাইর দেবো, মানে হার্ড পাওয়ারটা একটু ব্যাক এন্ডে রেখে সামনে হাসি মুখে বুঝায় শোনায় মাথায় হাত দিয়ে ইয়া করা আছে, যদি না ইয়া করো তাহলে হচ্ছে মারবো, এটা বের হচ্ছে একটা অ্যাটিচিউড। দেখবেন যে হচ্ছে এখন ম্যাক্সিমাম যেই বড় বড় যেগুলো আমরা হেজেমনি বলি, বা হচ্ছে হেজেমনিতে একটা রাষ্ট্র,
এছাড়া হচ্ছে যে বড় বড় সুপার পাওয়ার্স যারা, তারা কিন্তু ওটা চর্চা করে, ট্রেড রিলেটেড, ট্রেড দিয়ে হচ্ছে আপনার সফট পাওয়ারটা হচ্ছে চর্চা করে, এবং এটা একদিক দিয়ে ভালো, সব দিক দিয়েই ভালো ট্রেড রিলেটেড ইয়া করা। এই যে দীর্ঘমেয়াদী যুদ্ধ, এটা আসলে যুদ্ধ আসলে কোনো সমাধান না, এটা আলটিমেটলি হয়তো সবাই বুঝে গেছে, তাই না? তো এই কারণে হচ্ছে বাণিজ্য কিন্তু হট টপিক, এবং বাণিজ্যের উপর আমরা জোর দিব। যে কোনো পরীক্ষা, নট নেসেসারিলি নন ক্যাডার অথবা এনএসআই, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বাণিজ্য আমরা খুব খুব ডিটেলে আমরা পড়াশোনা করার চেষ্টা করব। এবং আমরা আহ, আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে একটা ছোট একটা অ্যাসাইনমেন্ট করছিলাম আমার কাজের জন্য। আপনার হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে, এলডিসি গ্রাজুয়েশন আপনার জন্য খুবই হট টপিক। 2026-এ এলডিসি গ্রাজুয়েশন করার কথা ছিল। এইটা নিয়ে অনেকেই বলেছিল যে এলডিসি গ্রাজুয়েশন হয়তো আমরা এবার করবো না, বিলম্ব করা যায় কিনা। বাট আলটিমেটলি 13ই মার্চ কিন্তু মোটামুটি ঘোষণা দিয়ে দিচ্ছে যে আমরা এলডিসি উত্তরণ বিলম্ব করব না। কেন করব না? সব দিক দিয়ে তো আমাদের জন্য খারাপ, সবাই তো তাই বলতেছে, তাই না? কেন করব না? অনেক বিষয়ের ভিতরে কাহিনী আছে, তাই না? তো আমি যদি তখন হচ্ছে 10 মিনিটের একটা লাইভে আসতে পারি, বা ছোট করে ভিডিও যদি আমি দিতে পারি, আমার যে অ্যাসাইনমেন্ট সেটার যে মেইন ফাইন্ডিং সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যে এইসব এইসব কারণে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, আবার এইসব এইসব দিক দিয়ে আমরা লাভবান হতে পারি, আলটিমেটলি আমাদের ডিসিশনটা কি হওয়া উচিত। যদিও ডিসিশন মোটামুটি নেওয়া হয়ে গিয়েছে। এটা খুবই খুবই হট টপিক, এলডিসি গ্রাজুয়েশন কোশ্চেন আসবেই। সামনে যতগুলো আপনি পরীক্ষা দেবেন, এলডিসি গ্রাজুয়েশন কোশ্চেন আসবে। যারা বিসিএস রিটার্ন দিবেন, এলডিসি গ্রাজুয়েশন থেকে আমরা লিখে রাখেন কোশ্চেন আসবে, 20, 25, 30, 50 মার্কের কোশ্চেন আসবে। রচনা আসতে পারে, আপনার হচ্ছে যেদিকে আন্তর্জাতিক বাংলাদেশ সব জায়গায় কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটা কোনো মা বাপ নাই। যাই হোক, তো যেটা আলোচনা করতেছিলাম আর কি, বাণিজ্য সব জায়গায় হবে। আর বাংলাদেশের মাইনরিটির জন্য নতুন নিবন্ধিত দল, এই যে যেটা উনি বললেন, হ্যাঁ। এরপরে হচ্ছে আর কি আছে, ফিল্ড স্টাফে শুধু এমসিকিউ হবে কিনা? এমসিকিউ তো কখনো শুধু হয় না, এমসিকিউ রিটার্ন দুইটাই হয়, মানে এটা নিয়ম আছে। 1000 জন প্লাস যদি আবেদন করে, সেক্ষেত্রে এমসিকিউ এবং রিটার্ন দুইটাই নেওয়ার চেষ্টা করে। আর 1000 জনের কম হলে সাধারণত সরাসরি লিখিত পরীক্ষাটা নেয়। তো এটা আমি 100% বলতে পারতেছি না ফিল্ড স্টাফে কত কি হবে না হবে। বাট আপনারা প্রস্তুত থাকেন এমসিকিউ এবং রিটার্ন দুইটাই দেওয়ার জন্য। রিটেনটাও আসলে এমসিকিউ স্টাইলে হয়, কিরকম যে আপনাদেরকে বাগধারার অর্থ লিখতে দেয়, অথবা বাক্য রচনা করতে দেয়, আপনাদেরকে শব্দের অর্থ লিখতে দেয়, ট্রান্সলেশন আপনার একটা বাক্য দিয়ে বলে যেটা ট্রান্সলেশন করো, মানে অনেকটা প্রিলি স্টাইলে রিটেন হয়। হ্যাঁ, মানে রিটেনটাও যে একদম হুবহু যে আপনার বড় একটা ফোকাস আসবে ওইরকম কিছু না, ছোট্ট একটা টিকা বা দুইটা টিকা। আর ম্যাক্সিমাম জিনিসই কিন্তু কিন্তু আপনার যে প্রিলি বেসড রিটেন আসতেছে। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা পরের মাসে হতে পারে না, পরের মাসে আপনার হচ্ছে কতজন মানুষ আবেদন করবে তাদের হচ্ছে আপনার সেই অনুযায়ী দরপত্র বা কোশ্চেন প্রণয়ন করা, এরপর হচ্ছে কেন্দ্র বাছাই করা, কোন জায়গায় প্রশ্ন করবো না করবো, এগুলা ভাই অন্তত 1.5 থেকে 2 মাসের কাজ। এগুলা বললেই আমি 10 দিনের ভিতর পরীক্ষা নেবো বললে হয় না, কারণ যেহেতু এগুলো হট জব। ছোট ছোট জবের নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু এগুলো হয়, কিন্তু যেগুলো হট জব এগুলোতে আবেদন করবে 26টা পোস্ট। লিখে রাখেন, অ্যাটলিস্ট 80,000 মানুষ অ্যাপ্লাই করবে, অ্যাটলিস্ট 80,000। হ্যাঁ, এডি এবং ফিল্ড অফিসার মিলে হয়তো সংখ্যাটা 1 লাখও হতে পারে। তো লিখে রাখেন, তো এত মানুষের পরীক্ষা ভাই চাইলেই 10 দিন, 15 দিন, 1 মাসের ভিতর আয়োজন করা সম্ভব না। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলি, বাট যদি নিতে পারে তাহলে তাদের ক্যাপাসিটি অনেক ভালো। আমার পার্সোনাল অভিজ্ঞতা বলে এটা সম্ভব না। ঠিক আছে, শুধুমাত্র বিসিএস এর প্রিপারেশন নিলে এনএসএ দুটো অনেক প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, আপনার বিসিএস এর প্রিপারেশন নিলে অবভিয়াসলি আপনার সবকিছু হয়ে যাবে। যারা 47% তারা অবভিয়াসলি একটা ইয়াতে থাকবেন। হ্যাঁ, কিন্তু হচ্ছে বিসিএস সবার জন্য না, বিসিএস আসলে প্যাশন লাগে, দীর্ঘদিন লেগে থাকা লাগে, মানে চাইলেই হয় না। বা বিসিএস আসলে অনেক ডিপ নলেজ লাগে, অ্যানালাইসিস করার ক্ষমতা লাগে, বহুত কিছু লাগে। হ্যাঁ, এবং যারা আলহামদুলিল্লাহ বিসিএস এ আসে তারা বেশ কোয়ালিফাইড, বর্তমান যারা হচ্ছে জয়েন করছে বেশ কোয়ালিফাইড, এটা আসলে দরকার। আমাদের হচ্ছে একদম শ্রেষ্ঠ মাথাগুলো যদি আমাদের সরকারি বা হচ্ছে আমাদের দেশের কাজে আসে, সেগুলো আসলে আজকে হোক কালকে হোক, হয়তো অনেকে বলবে যে হচ্ছে বাইরে গেলে অনেক বেটার অপরচুনিটি ছিল, হয়তো ছিল, বাট আজকে হোক কালকে হোক একটা না সময় গিয়ে আমরা কিন্তু ডেভেলপ হবে। এবং আমরা কিন্তু যে বিডার যেই চেয়ারম্যান মহোদয়ের যেই রিসেন্ট প্রেজেন্টেশনটা দেখেছে, আপনারা দেখতেছেন যে আসলে মেধাবী মানুষগুলো যদি আপনার টপে থাকে বা এইসব দায়িত্বে থাকে, তাহলে হচ্ছে আসলে দেশটা আসলে বদলানো সম্ভব, তাই না? তো ওই জায়গাতে চিন্তা করলে যে আমার বিসিএস টা আসলেই একটু হার্ড হয়, বাট এই নন ক্যাডার এবং এনএসআই এই জায়গাগুলো হচ্ছে আপনারা বিসিএস করলে অবভিয়াসলি একটা লেভারেজ পাবেন, বাট আপনাদের যেটা সমস্যা হবে, আপনারা 100% যেটা বললাম যে 100% অ্যাপ্লাই করার মতো, মানে 100% প্রশ্ন দাগাবো এরকম মেন্টালিটি নিয়ে আপনারা যেতে পারবেন না পরীক্ষার হলে, বা ওইটাতে গেলে আপনার ইয়া খারাপ হয়ে যাবে, বিসিএস খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো দুইটার ভিতর ব্যালেন্স করে আগানো লাগবে। তো এখানে কেউ কেউ আছে যে বিসিএস এ হইতেছে আপনি প্রিলি টিকবেন, বাট এনএসআই প্রিলি টিকবেন না, এই সংখ্যাটাই হয়তো বেশি হবে। আচ্ছা, আর কিছু বন্ড সাইন নিয়ে ধারণা নিন। বন্ড সাইনের ব্যাপারে কিছু বলছে? কিছু তো বলে নাই, বন্ড সাইন পরে দেখা যাবে। আর বন্ড সাইন টনসাইন এগুলা আপনাদের কি, আপনাদের হইতেছে পেশা ও বৃত্তির স্বাধীনতা কত, 40 না? সংবিধানের 40 দ্বারা, আমি ভুলে গেছি, অনেক সংবিধান পড়ি না, একসময় পারতাম। তো পেশা বা বৃত্তির স্বাধীনতা আপনাকে কি বলে, আপনি আপনার ইয়া মতো করতে পারবেন।
তাই না? আপনার জোর করে কেউ জবে আটকে রাখতে পারবেন না। আপনি যদি চাকরি না করেন আপনার কে জোর করে আটকে রাখবে, তাই না? এইসব বন্ড সাইন টাইন এগুলো হয়তো নেয়, বাট এটা আলটিমেটলি হয়তো লিগাল স্টেপে যদি যায়, পরবর্তীতে আপনার বিরুদ্ধে লিগাল অ্যাকশনে যদি যায়, আমার জানা মতে এগুলো আর টিকার কথা না। বাট স্টিল বন্ড সাইন নিয়ে আপনার আপনাদের যেটা উচিত সেটা হইতেছে এনএসআই কে করার মতো জব। হ্যাঁ, সো আমি করবো এরকম নিয়তি ঢুকা উচিত, যে আমি ঢুকলাম 2 মাস পর বাইরে যাবো, এরকম নিয়ত তো আসলে ওইরকম কারো থাকে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে এটিও এটিও কি আমি জানি না, এটিও কোর্স নো আইডিয়া। আচ্ছা, মোটামুটি আর কিছু 90 দিন এনএসএফ এর প্রিপারেশন নেন আমরা। 90 দিন কি সমান NSF 90 দিন না, আরো কম সময় পাবো আমরা, 2 আড়াই মাস পাবো। ক্লাস কবে থেকে শুরু হবে? আমরা শুরু করে দেবো ভাই, টাইম নেই। হ্যাঁ, প্রিপারেশন শুরু করে দেবো হয়তো 6-7 দিনের ভিতরে আমরা শুরু করে দেবো। বাট ওই যে একটা আপনাদেরকে হয়তো ডিসকাউন্ট দিয়েছে, ওই যে আপনারা একটু দেখে নেবেন, 500 টাকা ডিসকাউন্ট চলতেছে। এটা হয়তো নির্দিষ্ট মানুষের জন্য, অলরেডি 21 বা 22 জন হয়ে গেছে। 50 জন না কতজন হলে ওটা বন্ধ করে দিবে। So চেষ্টা করবেন একটু দ্রুত অ্যাড হয়ে যাওয়ার জন্য। ওই পরের দিকে দেখবেন যে আবেদন শেষ হয়ে যাওয়ার পরে তখন মানুষজন বেশি বেশি ভর্তি হতে চায়। তো ওই কারণে হয়তো পেজ থেকে হয়তো একটু ফিটা হচ্ছে, তখন রেগুলার ফি করে দেবে, 2500 করে দেবে। So একটু আগে থেকে ভর্তি হয়ে রাখাটা আমি মনে করি যে ভালো। আচ্ছা, এরপর আর কি আছে? ক্লাস টেলিগ্রাম লিঙ্ক, হ্যাঁ দিয়ে দিব। আচ্ছা, তাহলে হচ্ছে আমি সর্বশেষ যে আমাদের টপিক সেটা হচ্ছে বুক লিস্ট। বুক লিস্ট নিয়ে কথা বলি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আসলে এটা উচিত না, একজন হচ্ছে বর্তমানে যেহেতু আমার একটা পরিচয় আছে, আমার এগুলা বইয়ের প্রমোশন করা উচিত না। বাট আমি আসলে যেহেতু কোন জায়গা থেকে পেইড বা কোনো কিছু না, বা আমি আসলে এগুলো গুনিও না। হ্যাঁ, আমার বাসার তাকে যেসব বই সাজানো আছে ওগুলা আমি প্রচুর বই কিনছি, সেগুলোর ভিতরে আমার যা ভালো লাগছে সেগুলো আমি সবাই সাজেস্ট করি। প্রথমত হচ্ছে আপনার বাংলার যে পার্টটা, এগুলা হচ্ছে আপনারা বিসিএস বা অন্যান্য ক্ষেত্রে আপনারা এগুলা ফলো করার চেষ্টা করুন। বাংলার যে পার্টটা আছে, অগ্রদূত অথবা অভিযাত্রী যে কোনো একটা বই নিলেই হবে। এবং অগ্রদূত বা অভিযাত্রী একটা বই নিলে আরেকটা বই আছে এটিএম মুখস্থ পাঠের জন্য, সেই বইটা আপাতত না হইলেও হবে। অগ্রদূত যা আছে মোর দেন এনাফ। ঠিক আছে, অগ্রদূত বা অভিযাত্রীর যে কোনো একটা বই আমার ফলো করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি হচ্ছে আপনারা একটা ডাইজেস্ট ফলো করবেন। ডাইজেস্ট মানে বিসিএস এর ডাইজেস্ট, নট নেসেসারিলি যে হচ্ছে আমার 47 হইতে হবে। 47 যারা দিবেন তারা তো ডাইজেস্ট কিনবেনই। যারা 47 দিবেন না বা হয়তো পান নাই, অনেকে ইঞ্জিনিয়ারিং বা নতুন অনেকে পাশ করেছেন, যাদের হচ্ছে বিসিএস এর টাইম লাইনের ভিতর হচ্ছে আপনারা আবেদন করতে পারেন নাই, তারা যেটা করুন পুরোনো একটা ডাইজেস্ট হচ্ছে আপনারা নিয়ে নেবেন। 47 নিতে হবে এমন কথা নাই, পুরোনো ডাইজেস্ট খুবই অল্প দামে পাওয়া যায় নির্ঘাতে বাংলা বাজার বা যে কোনো জেলা শহরের হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্পটে। পুরোনো একটা ডাইজেস্ট হলে আপনার চলে যাবে। এগুলো হচ্ছে হাতে রাখবেন। ইংরেজির জন্য কম্পিটিটিভ এক্সাম অথবা মাস্টারের যে বইটা আছে সেগুলো হচ্ছে আপনারা একটু ট্রাই করবেন। মানে এগুলো হচ্ছে আপনার লাগবে। আপনি তো আসলে 1-2 দিনের জন্য পড়াশোনা করবেন না। 3-4 বছর তো হচ্ছে আপনার এগুলোর পিছনে দিতে হবে। তো এগুলো হচ্ছে একটা বই অন্তত আপনারা কেনার চেষ্টা করবেন। ম্যাথের ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ইংরেজি ম্যাথের বইটাই না কিনে আপনারা ম্যাথ ককটেলটা অথবা ম্যাথ আওয়ার, যেটা আপনার ভালো লাগে। আমি পার্সোনালি ম্যাথ ককটেলটা হচ্ছে ফলো করি। আমাদের কোর্সে তো ম্যাথ ককটেল রিলেটেড হচ্ছে ম্যাথ করাবো। তো ওইটা হচ্ছে আপনারা হচ্ছে ফলো করতে পারেন। আমারটাও ভালো, বাট আমরা ম্যাথ ককটেলটার উপর হয়তো একটা বই যেহেতু চুজ করতে হবে, ম্যাথ ককটেলটা হয়তো চুজ করবো আমরা। আমার আগে প্রতি বছর আপডেট করলাম, জানি না এবছর করছে কিনা। আচ্ছা, এরপর জিকের ভিতরে আমার ভাই সাম্প্রতিকের জন্য বইটি কিনা লাগবে, যে মাসিক বা আপনার বিগত 10 মাস 1 বছরের যে সাম্প্রতিক গুলো ছোট ছোট বই পাওয়া যায়, আলালের বই পাওয়া যায়, মিহিরের বই পাওয়া যায়, জোবাইরের বই পাওয়া যায়, অনেক বই পাওয়া যায়। যে কোনো একটা হচ্ছে আপনার সাম্প্রতিক ফলো করলেই হবে। ঠিক আছে। আর বিসিএস এর যে ডাইজেস্ট আছে সেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন জিনিসগুলো যেটা বললাম উপর উপর থেকে পড়া লাগবে, বেশি ভিতরে ঢোকা লাগবে না। তাই না? তো বিসিএস এর ডাইজেস্টে যা যা আছে সেগুলো হচ্ছে আমাদের সিলেবাসের একটা বড় অংশ কভার হয়ে যাবে। ঠিক আছে। এরপর কম্পিউটারের ক্ষেত্রেও বিসিএস এর ডাইজেস্ট, বিজ্ঞানের ক্ষেত্রেও বিসিএস এর ডাইজেস্ট, এগুলোর জন্য আলাদা করে বই শুধুমাত্র যারা এনএসআই বা এগুলোর জন্য পড়ছেন তাদের জন্য দরকার নেই। আর যারা হচ্ছে আপনার বিসিএস পড়তেছেন তারা তো অলরেডি কিনে ফেলছেন, বা না কিনে ফেললে আপনারা ওই ওই বিষয়ভিত্তিক বইগুলো কেনার চেষ্টা করবেন। আর যারা শুধুমাত্র এনএসআই প্রিপারেশন বা নন ক্যাডার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য যে কোনো পুরান ডাইজেস্ট হইলেও হবে। কারণ আপনি সাম্প্রতিক আপনি ইয়া থেকে পড়ে নিচ্ছেন, একটা ভালো বই থেকে পড়ে নিচ্ছেন সাম্প্রতিক। হ্যাঁ, আপনি আপডেট থাকতেছেন। পুরানো ডাইজেস্ট হইলেও কোনো সমস্যা নেই, বা আপনার আগের বিসিএস দিয়েছিলেন, আগের বিসিএস জন্য কেনা, ওইটা দিয়ে আপনি চালাই দেন। হ্যাঁ, ওগুলোর উপর উপর দিয়ে হচ্ছে আমরা স্পেসিফিক কিছু টপিক ধরে ধরে যদি আগাইতে পারি তাহলে মোটামুটি আমার হয়ে যাবে। আর এর বাইরে আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্রশ্ন ব্যাংক অবশ্যই একটা নেবেন। এখন সবাই বলেন যে প্রফেসর বা এই টাইপের অনেক প্রশ্ন ব্যাংক আছে, বিগত 5 বছরের, বিগত 4 বছরের প্রশ্ন ব্যাংক, এগুলো ভাই জানাতে ফালাই দেন। এগুলো এগুলো প্রশ্ন ব্যাংক কোনো কাজের না। আপনার পড়তে হবে টপিক বেস প্রশ্ন ব্যাংক। বাজারে আমার জানা মতে বর্তমানে 3টা টপিক বেস প্রশ্ন ব্যাংক আছে, একটা হচ্ছে ক্রেকের, একটা হচ্ছে ফেনোমেন, একটা হচ্ছে ইনসেপশন। এর ভিতরে যেটা ভালো লাগে আপনারা সেটা ফলো করবেন। আমাদের কোর্সের জন্য যারা ইয়া করবেন তাদেরকে হয়তো আমরা ক্র্যাক যে বইটা সেইটা থেকে হচ্ছে আমরা পড়াবো, যেহেতু একটা বই চুজ করতে হবে। কিন্তু ফেনোম ইনসেপশন দুইটাই ভালো, যেটা হচ্ছে আপনাদের বাজারে গিয়ে যেটা আপনার সাথে কম্পারেবল মনে হয় নিয়ে নেবেন। ঠিক আছে। আর নিয়োগ সহায়িকা বাজার দেখবেন যে 100 টাকা, 200 টাকা, 400 টাকায় নিয়োগ সহায়তা বিক্রি হবে এনএসএ। ভুলেও কিনবেন না, এই জিনিস দেখ আপনি পাস করতে পারবেন না, এই জিনিস আসে না। হয়তো বিগত বছরের একটা কোশ্চেন থাকে, বিগত বছরের কোশ্চেন টেলিগ্রামে হচ্ছে আমরা হয়তো দিয়ে দেবো।
ঠিক আছে? তো নিয়োগ সহায়িকাটা না কিনলেও হচ্ছে আপনার চলবে। আর যারা একটু শর্টকাটে পাস করতে চান ফিল্ড স্টাফ বা অন্যান্য পরীক্ষার জন্য, তারা নিয়োগ সহায়িকাটা অবশ্যই নেবেন। আর যারা এডি এবং ফিল্ড অফিসার দুটাই করবেন, তাদের যদি হচ্ছে আহ, টাকা বাঁচাতে চান, নিয়োগ সহায়তা বাদ দিলে কোনো সমস্যা নাই। আর যদি নিতে চান, এটা আপনাদের ইচ্ছা। এই মোটামুটি হচ্ছে আমাদের টোটাল একটা বুক লিস্ট। বিবিএড এবং এনএসএ প্রিপারেশন পাশাপাশি নেওয়া যাবে, অবশ্যই পাশাপাশি নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দুইটাতেই টার্গেট করে আগানো উচিত কিনা। পড়াশোনা তো ঘুরে ফিরে একই, কোনোটা বেশি ডিপে যেতে হয়, কোনোটা উপর উপর দিয়ে পড়তে হয়, তাই না? পড়াশোনা ঘুরে ফিরে একই, তো পাশাপাশি প্রিপারেশন নেওয়া যায়। আমি হচ্ছে ওই বিসিএস এবং ব্যাংকের হচ্ছে পাশাপাশি প্রিপারেশন নিয়েছিলাম 6 মাসে। ঠিক আছে, ওতেই আমার হয়ে গেছে। তো এই আর কি বেসিক আলোচনা। আপনাদের আরো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি লাইভটা শেষ করে দিতে যাচ্ছি, ঘুমাবো। হ্যাঁ, আপনাদের প্রশ্ন থাকলে খুব দ্রুত প্রশ্নগুলো কমেন্ট করে ফেলেন, আমি রিপ্লাই দিচ্ছি ধরে ধরে। এবং আপনাদের আলটিমেট আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই জানাবেন, যে কি অবস্থা। আরো ডিটেল, আরো হচ্ছে আমাদের এনএসআই এর নন ক্যাডার যে ব্যাচটা আছে, আপনাদের একটু দেখে রাখি যে আমাদের এখানে 120টা আমরা টার্গেট করেছি, ক্লাস নিব 120টা। আসলে নিতে আমার 4 সাড়ে 4 মাস সময় লাগবে। বাট আমরা যেগুলো হচ্ছে প্রায়োরিটি বেসিসে এনসিআর, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে নিয়ে নিব। এছাড়াও তো আমার অনেক পরীক্ষা আমাদের এখানে কভার করতে হবে। হ্যাঁ, আমার হচ্ছে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের যে এক্সাম গুলো, সেগুলোর জন্য আমরা আরেকটু এক্সটেন্ডেড পিরিয়ড রেখেছি, যাতে সব পরীক্ষা আপনাদেরকে ব্যাকআপ দিতে পারি। হ্যাঁ, দুইটা পরীক্ষা মানে খালি এনএসআই নিয়ে আমরা করে দিতে চাচ্ছি না, এবং আমাদের সময়ও নাই ওগুলোর জন্য আলাদা আলাদা পড়াবো, যেহেতু প্রিপারেশন এক। এগুলো এখানে স্ক্যাম টিস্ক্যাম করে লাভ নাই, প্রিপারেশন এক, সবকিছু এক। আপনি কেন হচ্ছে আলাদা প্রিপারেশন নেবেন এক এক সময় এক একটা? মানে এক এক পড়া দিয়ে পাস করে যাবেন, পার করে যাবেন, এবং ওই 120টা ক্লাসের ভিতর সব করে দেবো। এবং এটার সাথে হচ্ছে আমরা লিখিত কিন্তু ইনক্লুডেড, রচনা, ফোকাস, টিকা লেখা, ট্রান্সলেশন, হ্যাঁ সবকিছুই আপনার এটার সাথে ইনক্লুডেড আমরা রাখছি। এবং আমরা খুব একদম খুবই কমাই দিচ্ছি। আমাদের যে রেগুলার ফি থেকে 4,000 4,500, ওখান থেকে হচ্ছে আমরা শুধুমাত্র নন ক্যাডার এবং এনএসআই কোর্সের জন্য 2,000 এর ভিতরে হচ্ছে আমরা নিয়ে আসছি। কারণ এখানে হচ্ছে আহ, আমরা মনে করি যে এখানে হচ্ছে আমাদের একটা ভালো স্টুডেন্ট বেস আসবে। সো আলটিমেটলি স্টুডেন্ট বেস যদি বেশি পরিমাণে আসে, আমাদের হয়তো খুব একটা সমস্যা হবে না, বা 2,000 টাকা রাখলে। আর আমাদের এখানে ক্লাসের হচ্ছে কি বলে, ক্লাসের হচ্ছে ওইরকম কোয়ালিটি হয়তো ডাউন হবে না। আমরাই তো ক্লাস নেবো ঘুরে ফিরে। এবং আমাদের হচ্ছে যে 10 জন বিশেষ ক্যাডারের হচ্ছে মেন্টর প্যানেল আছে। আমাদের হচ্ছে মেন্টর সাপোর্ট 24 ঘন্টা হচ্ছে আমরা পড়াশোনার ভিতর থাকি। আপনাদের যারা টেলিগ্রাম গ্রুপে আছেন তারা জানেন এই জিনিসগুলো। ঠিক আছে। বিবিএড প্রিপারেশন নিতে কত মাস? 5 মাস 6 মাস। বিবিড এর জন্য আমাদের কোর্স আছে, 5-6 মাস আপনাদেরকে হচ্ছে প্রিপারেশন নেওয়া উচিত ব্যাংকের জন্য। আচ্ছা, এই মোটামুটি আমাদের বেসিক আলোচনা। তো আমাদের হচ্ছে 28 তারিখ থেকে ভর্তি শুরু হয়েছে, 22, এবং হচ্ছে আমরা কোনো প্রচারণা করিনি, ঈদের আগে ছাড়ছিলাম। প্রচারণা ছাড়াই 22 জন ভর্তি হয়েছে। প্রথম 100 জনের জন্য হচ্ছে ডিসকাউন্ট হয়তো চলমান আছে, এরপরে হয়তো আপনারা পাবেন না। তো চেষ্টা করবেন যে দ্রুতই ভর্তি হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আশা করি আপনারা আপনাদের ড্রিম যে জবটা আছে, কাঙ্ক্ষিত যে জবটা আছে, সেটাতে খুব দ্রুত আপনারা পেয়ে আমাদের হচ্ছে দেশের উন্নয়ন এবং সার্বিক যে কাজগুলো, সেগুলোতে আপনারা অবদান রাখতে পারবেন। ঠিক আছে, MP3টা আগে কেনা আছে, হ্যাঁ, আগের এডিশন হলে আগের এডিশন হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপাতত আমরা এই পর্যন্তই। দেখা হবে আমাদের নেক্সট কোনো ক্লাসে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।